স্টাম্পের পিছনে যে উইকেট কিপার ছিলেন একজন, তারা খুব সুন্দর উর্দু বলেন। এটা তো একটা, আপনারা সবাই জানেন যে ওখানে কি ঘটেছে ওই না, জিনিসটা। তো আর্জেন্টিনা কে কে এখন এই টিমে, আপনার টিমে? শান্ত আর্জেন্টিনা, মুশফিক ভাই আর্জেন্টিনা। ব্রাজিল এখন একটু সংখ্যালঘু হয়ে গেছে টিমে, না? ব্রাজিল আগেও সংখ্যালঘুই ছিল। আচ্ছা, পাকিস্তানকে আপনি এত পছন্দ করেন কেন? রুম থেকে বেরোলে দেখি একজন গার্ড নিয়ে দাঁড়ায় থাকে। আচ্ছা, ওয়ানডেতে তো আপনার প্রচুর শূন্য, 16টা শূন্য। টি-20 হচ্ছে ফানের খেলা। প্রিয় দর্শক, আজ আমার যে অতিথি, যিনি আজকে আমার অতিথি, তার সম্পর্কে আমি কয়েকটা ক্লু দিই। তিনি উইকেটের সামনে ব্যাটসম্যান, উইকেটের সামনে তো ব্যাটসম্যানই থাকেন, কিন্তু আমি তাকে বলি ব্যাট হাতে একজন শিল্পী। উইকেটের পেছনে গ্লাভস হাতেও দুর্দান্ত। 3 ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন, এখনও 1 ফরম্যাটের ক্যাপ্টেন। এখন বলেন ওনার নাম কি? এখন আমি বুঝতে পারছি দর্শক আপনার কি মনে হচ্ছে, যে এত সহজ সহজ ক্লু দেওয়ার পরে এর থেকে বলুন নামটা বলে দেওয়াই ভালো। যে কেউই বুঝতে পারছেন, আজকে আমার অতিথি লিটন কুমার দাস। লিটন আজকে আমাদের এই, আমি কি বলবো, এটা শো না বলে আমি বলি আড্ডা। আড্ডাই বেশি ভালো। আমরা নর্মালি যেভাবে গল্প করি সেভাবে আড্ডা মারবো। পার্থক্য হচ্ছে যে এখানে কিছু ক্যামেরা আছে, তো আমরা আড্ডা মারবো, মন খুলে কথা বলবো। তো লিটন আমি তো ধরেন আপনাকে নিয়ে অনেক গবেষণা সারা জীবনই করেছি, তুমি প্রফেশনাল সাংবাদিক। ইন্টারভিউর জন্য আবার নতুন করে করতে হলো। তো একটা জিনিস আমার অনেক দিনের প্রশ্ন, আপনাকে করা হয়নি, লিটন নামটা যে ইংরেজি, সেইখানে 2টা টি কেন? এটা খুবই কনফিউশন একটা, মানে আমিও জানি না কেন। সামহাও এটা একটা বাই মিস্টেক বলতে পারেন। কারণ আমি আমার পাসপোর্টটা বানিয়েছিলাম অনেক আগে। সত্য কথা, আমার পাসপোর্টের ডকুমেন্টসগুলো অন্যজনের হাত দিয়েই করা ছিল। কারণ আমি অনেক ছোট, আমাকে বিদেশে যেতে হবে খুব তাড়াহুড়ার মধ্যে। ফার্স্ট অফ অল তো আমাকে বাসা থেকে অ্যালাউ করবে কিনা এটাই একটা বড়। কত সালের কথা? আপনি তখন কত বছর বয়স? আচ্ছা, আমার পাসপোর্ট যখন তৈরি হয় আমি 2007। আচ্ছা আচ্ছা। সো বুঝতে পারতেছেন 2007-এর সিচুয়েশনটা কী ছিল। আমি একটা বলতে পারেন যে যে জায়গায় বড় হয়েছি এই জায়গায় পাসপোর্ট বানানো মানে অনেক বড় কিছু। আমার অত গোষ্ঠীতে কারো পাসপোর্ট ছিল না, আর এলাকায় তো ছিলই না। সো ওই জায়গায় থেকে আমার সব কিছু ডকুমেন্ট একজনের হাত দিয়ে করা। তো ওই জায়গায় দেখবেন যে আপনার স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, LI ছিল আর কুমারের জায়গায় ই দেওয়া ছিল। সো আচ্ছা আচ্ছা পরবর্তীতে এটা আমি চেঞ্জ করতে পারিনি। আচ্ছা। না, আমি প্রশ্নটা করেছি আসলে অন্য কারণে। আমি খুব অবাক হলাম, কারণ আমার ধারণা ছিল, আমি অনেকের ক্ষেত্রেই জানি, বিশেষ করে যারা শোবিজে আছেন বা আপনার মতো পারফর্মিং আর্টে আছেন, ক্রিকেটও তো একটা পারফর্মিং আর্ট, তারা অনেক এরকম নামের ভিতরে বাড়তি একটা বর্ণ লেটার যোগ করে, অ্যাস্ট্রোলজাররা বলে যে এটা দিলে পরে আপনার গ্রহ নক্ষত্র ঠিক থাকবে, একটা টি যোগ করে দেন। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে আছে, বাট আমি এরকম ভেবেছিলাম। এটা যদি এই সময় হতো তাহলে মানা যেত, বাট আমি যে সময় বানিয়েছি আমি তো জানতাম না আমি কি হব। না, বুঝতে পেরেছি, এটা তাহলে তো আসলে ভুলই হয়েছে। যে এমনিতে আপনার ডাকনাম কি? বাংলাদেশে তো সবার ডাকনাম আছে, জি। ক্রিকেটারদের তো আছেই, আমাদের সামাজিকভাবেও সবার একটা করে ডাকনাম থাকে, কিন্তু আপনার শুধু লিটন লিটন লিটন, আপনার আসলে ডাকনামটা কি? না, আমার এই নামটা আমার দিয়েছিল আমার দাদু। মানে মূলত আমার দাদু আমাকে লিটন নামেই ডাকতো। ডাকনাম এলাকায় কিছু ডাকনাম ছিল, বাট এখন তো ম্যাক্সিমামই আমাকে লিটন নামও বলে না, অনেকে সরাসরি এলকেডিতেই বলে। আর আমার মা আমাকে মানে খুব আদর করে লিটু বলে ডাকতো। আচ্ছা, এমনিতে কিছু ডাকনাম আছে আসলে ঠিক মানে প্রকাশ্যে বলা যায় না, না, ওটা না বলি। ওরকম ডাকনাম তো নিশ্চয়ই ছিল আর কিছু তো ছিল এলাকা ভিত্তিক বন্ধুদের মধ্যে, টিমে টিমে না না না, টিমে আমাকে সবাই লিটন বলেই ডাকে, আর কারো যদি খুব মন চায় তাহলে এলকেডি বলে ডাকে। তো কারণ এখন তো আসলে অনেক সিনিয়র হয়ে গেছেন আপনি, এখন আর ঠিক আপনাকে ঠিক কোনো নামে ডাকাটা একটু মানে সাহসেরও ব্যাপার। না না না, সিনিয়রিটি বলতে কোনো কিছু নেই। কোথায় সিনিয়র, এখানে ম্যাক্সিমামই তো সব ফ্রেন্ড, আর হয়তোবা খুব 1-2 বছর ব্যাচের তা ঠিক, আদান প্রদান। এখন তো আসলে একমাত্র মুশফিক হচ্ছে আমাদের পিতৃস্থানীয়, মোস্ট সিনিয়র। জি, মানে পিতৃস্থানীয়। আমার শান্ত আসছিল পরশু দিনও বলছিল, আমি বলছিলাম ফাদার ফিগার কিনা, তো তিনি বলছেন হ্যাঁ আমাদের সবাইকে টেক কেয়ার করে নি করে। না অবশ্যই মুশফিক ভাই তো পুরা হোল, মানে নট অনলি যে এখন শুধু টেস্ট খেলতেছে তা না, বাট আমি আমার ডেবুর পর থেকে আমি দেখতেছি উনি অনেক গোছানো। এবং সিনিয়রদের ক্ষেত্রে বলবো না, বিকজ সিনিয়ররা তো তাদের একই ব্যাচের, এবং মুশফিক ভাইয়েরও সিনিয়র অনেক প্লেয়ার ছিল। বাট যারা আমরা, যেমন আমি, সৌম্য, তাসকিন যারা ছিলাম ওই সময় যে ইয়াং ব্যাচটা যেটা ছিল ফিস, তো উনি সবাইকেই গাইড দিত আর কি। লিটন, আপনি বললেন যে আপনি যখন পাসপোর্ট করেছেন আপনার এলাকায় পাসপোর্ট করা কঠিন ছিল, আপনার ফ্যামিলিতেই কারো পাসপোর্ট ছিল না,
সেই লিটন দাসের আমার ধারণা পাসপোর্ট বোধ হয় এখন কয়টা পাসপোর্ট আপনার, কারণ পাতার পর পাতা তো শেষ হয়ে গেছে, আপনি যে পরিমাণ না, ট্রাভেলিং করেন। মানে আমার এখন মনে হয় 5 থেকে 6টা পেজ বাকি, এটা 4 নম্বর। 4 নম্বর পাসপোর্ট। জি। এবং আপনি ঘুরতে সবচেয়ে বেশি পছন্দ করেন, এটা আমি জানি। আহ, ঘুরতে অবশ্যই পছন্দ করি। এটা একটা বলতে পারেন নেশার মতন হয়ে গেছে। ভগবানের আশীর্বাদে যে ক্রিকেটিংয়ের পরে আমি অনেক দেশি ভ্রমণ করেছি, সো এটা একটা হ্যাবিট হয়ে গেছে যে বাংলাদেশে বেশিক্ষণ থাকলে মনে হয় যে কোথাও একটা জানি মিসিং। তো যখনই ছুটি পাই তখনই চেষ্টা করি বাইরে ঘুরে আসার জন্য। তো এইবার তো মাত্রই আপনি বোধহয় ইউকে থেকে ঘুরে আসলেন। জি। তো আপনি 14 মাস আগে আপনার একটা বড় ইন্টারভিউ করেছিলাম, অনেক বড় ইন্টারভিউ, তো এখানে অনেক প্রসঙ্গ ছিল মাঠের বাইরেও। সেখানে আপনি বলছিলেন যে ইউকেতে ঠিক ঘুরতে যাওয়া হয় নাই তখন পর্যন্ত, কিন্তু খেলতে গিয়ে আপনার খুব ভালো লেগেছে, কারণ খুব ডিস্টেন্সগুলো কাছাকাছি, চাইলে ট্রেনে বাসে যাওয়া করা যায়। তো এইবারই ফার্স্ট ফ্যামিলি নিয়ে আপনি একদম শুধু বেড়ানোর উদ্দেশ্যে ইউকেতে গেলেন নাকি, না আর আগে গিয়েছেন? না, এর আগে কখনো যাওয়া হয়নি ওইভাবে। খেলার পারপাসে বেশি যাওয়া হয়, বা খেলার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে একটু যাওয়া হয়, বাট এটা টোটালি আনসার্টেন ওয়েতে যাওয়া আর কি। হঠাৎ করে? হঠাৎ করে, মানে এটা প্ল্যানিংও ছিল না আচ্ছা। যে যাব, বাট হুট করে হয়ে গেছে। তো এবারে যাওয়াটা কি একটু বাড়তি আনন্দের ছিল? মানে ধরেন অনেকগুলো ট্যুরে আমি জানি যে এত প্রেশার, হয়তো কোনো কারণে আপনি পারফর্ম করেন নাই, অনেক কিছু, অনেক চারপাশে অনেক কিছু হচ্ছে, তখন আপনি এক ধরনের এগুলো থেকে মুক্তি পেতে চলে যান যে একটু আমি রিল্যাক্স থাকি। আর এইবার তো টাটকা পাকিস্তানকে হারিয়েছেন, এবং যেখানে আপনার একটা বড় অবদান আছে, এইবারে যাওয়াটা কি একটু বেশি আনন্দের ছিল? না, আমার কাছে মনে হয় না। আমার কাছে ক্রিকেটিং লাইফ এবং পার্সোনাল লাইফ টোটালি আলাদা। আমি যদি 3 ম্যাচে 3টা জিরো করি, ওটা মাঠ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। হলিডের জায়গায় থাকে। আহ, অবশ্যই যে কোনো হলিডে একটা আনন্দ দেয়, বাট এখন অ্যাট দ্য সেম টাইম আমার মেয়ে হয়েছে, তো সো খুব একটা আনন্দ পাই না, কারণ হ্যাঁ পর পিছে থাকতে হয়। হ্যাঁ আনন্দ পাই এটাই নিয়ে যে আমার মেয়েকে অনেক কিছু দেখাতে পারতেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি অনেক টাফও হয়ে যায় অনেক সময়, কারণ একটা মেয়ে বাচ্চা যখন থাকে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে তাকে মেনটেন করাটাও একটু ডিফিকাল্ট। আপনার মেয়ের কথা আমি আসতাম, যে সর্বশেষ যে আপনার সেঞ্চুরিটা পাকিস্তানের সঙ্গে 126, ওই সেঞ্চুরিটা তো আপনি করেননি, মেয়ে করেছে। মানে না, মানে জিনিসটা হচ্ছে লাস্ট কিছুদিন যাবত ও অনেক নতুন নতুন ওয়ার্ড শিখেছে। এখন মনে হয় যে অনেক ভালো ভালো কথাও পারে। সো তার মার সাথে এমনিতে রেগুলার, আমার সাথে তো খুব একটা টাইম স্পেন্ড হয় না, কারণ আমি পায় না আপনাকে। পায় না আমাকে। সো তার মার সাথে অনেক গল্প করে, তো গল্প করতে করতে মানে যেহেতু আমরা তার মা প্রে করে, তো বলে যে কি করো, তো বলে যে এটা করি, তো বলে যে আমি কি কি চাবো, তো বলে যে সেঞ্চুরি চাও, মানে তার মা বলে যে সেঞ্চুরি চাও। তো এরপর থেকে ওর মাথার ভিতরে ঢুকে গেছে। এখন আমাকে যখনই দেখে বাসায়, বাবা তুমি একটা সেঞ্চুরি করো। সো এটা একটা তার একটা মানে মানে থাকে না যে বাচ্চাদের যা বলে সেটাই মাথার ভিতরে গেঁথে যায়। তো আমাকে যখনই দেখে যে বাবা তুমি একটা সেঞ্চুরি করো। তো এটা তো একটা বাড়তি চাপ হলো, আপনি বাইরে যখন যান সবাই আপনার কাছে রান চায়, সেঞ্চুরি চায়, এখন বাসায় যাচ্ছেন মেয়েও বলতেছে সেঞ্চুরি চাই, এবং সেঞ্চুরি তো খুব সহজ জিনিস না। না, তা তো অবশ্যই না, যে কোনো সেঞ্চুরি কখনো সহজ না। নিজের চেষ্টাই তো সবচেয়ে বড় চেষ্টা। আমার চেষ্টা তো আছেই, সাথে ফ্যামিলি এবং সাথে মেয়ে। মোটিভেশন অনেক হাই এখন। মেয়ের বয়স কত এখন? 2.5। আচ্ছা, তো খুবই মজার একটা সময় এখন, মানে মজার সময় বলতে খুবই মজার, আবার মানে পিছনে দৌড়ানোরও একটা সময়, সারাক্ষণই ওর পিছনে হ্যাঁ, দৌড়াতে হয়। মানে সত্য কথা বলতে যখনই বাসায় এন্ট্রি করি মেয়ের ফেসটা দেখলে মনে হয় যে একটা ফ্রেন্ড আছে আমার সাথে। মানে ও এখন ক্লোজ টু আমার এবং আমার ওয়াইফের খুবই ভালো একটা ফ্রেন্ড। সো আমরা কখনো বোরিং ফিল করি না যে না কি হচ্ছে। হয়তো বা ও কিছু কিছু সময় আমাদেরকে অতিরিক্ত প্যারা দেয়, যেটা সব বাচ্চাদেরকেই দেয়, মা বাবারা ফেস করে। বাট ওইটাও এনজয় এনজয় লাগে যে না এই এজটা হয়তো বা চলে যাবে একটা সময়, তখন আর এত প্যারাটাও দিবে না। আচ্ছা, ওই সেঞ্চুরির অংশটা শেষ করে পাকিস্তান সিরিজটাতে একটু ডিটেল যাই। আপনার সাথে লাস্ট যখন আমার কথা হয়েছিল তখন আমি বলেছিলাম যে পাকিস্তানে যে সেঞ্চুরিটা ছিল আপনার রাওয়ালপিন্ডিতে 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পর 138, আমার চোখে আপনার বেস্ট সেঞ্চুরি এটা। কিন্তু আপনি 114তে স্টিক করেছিলেন, যেটা আপনার প্রথম সেঞ্চুরি পাকিস্তানের সাথেই। তো এই 126, মানে যখন বাংলাদেশের 6 উইকেট পড়লো, বাংলাদেশ 5 বোলার নিয়ে খেলছে, টেল শুরু হয়ে গেছে, ওইখানে তো মিরাজ ছিল আপনার সঙ্গে, এরপরে তখন আপনার রান 2, সেখান থেকে আপনি সেঞ্চুরি করেছেন 126, মানে আপনি টেইল নিয়ে আরও 124 রান করেছেন। এখন কি এই 126 অন দ্য টপ সবার উপরে থাকবে? যে কোনো সেঞ্চুরি আমার কাছে সবসময় মনে হয় এটা টফ, কারণ হ্যাঁ সেঞ্চুরির থেকেও একটা ভাগ আছে যে কোন সেঞ্চুরিটা টিমের অনেক কাজে লেগেছে।
অবভিয়াসলি আমি আমার কেরিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়ার আগে 2-3টা সেঞ্চুরি মিস করেছি। সো প্রথম সেঞ্চুরি আমার কাছে অবশ্যই ওটা অনেক ইম্পর্টেন্ট, প্রথম যে লাইফে একটা ফিলিংস পাওয়া যায় না আমি সেঞ্চুরি করতে পারি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওটা একদমই টোটালি আলাদা জায়গায়। আর রাওয়ালপিন্ডির যে কথাটা বললেন, ওখানে একটা ব্যাটসম্যান ছিল। সো মানে থাকে না যে একটা ব্যাটসম্যান খেলতেছে, খেলতে খেলতে ও যখন আউট হয়ে যায়, অলমোস্ট আমার 80 রান। সো আমাকে মনে হচ্ছিল যে 80 রানে মনে হয় আমার ইনিংসটা শেষ হয়ে যাবে। বাট তারপরেও সামহাও আমার সাথে হাসান খুবই ভালো পার্টনারশিপ দিয়েছে, তো ওখান থেকে একটা অ্যাচিভমেন্ট ছিল। বাট এই সেঞ্চুরিটা যেটা, এটা টু বি অনেস্ট আমার কোনো এক্সপেকটেশন ছিল না। একটা আপনাকে মারতে হতো, মানে জানেন আপনি যে না, আমার প্রথম জিনিসটা ছিল যে ফার্স্ট অফ অল আমরা খুব ডিফিকাল্ট কন্ডিশনে ব্যাটিং করেছি। একদম একদম সো আমার মনে হয় শান্ত, আমরা মানে হোল টিম আমরা যদি টস জিততাম আমরাও বোলিংয়ে নিতাম, এবং ওই টিমের জন্য খুবই ডিফিকাল্ট হতো। যখন ফার্স্ট সেশনটা খেলা হলো আমি বুঝতেছিলাম যে উইকেটটা খুবই ডিফিকাল্ট, বিকজ শর্ট খেলা খুবই ডিফিকাল্ট হচ্ছিল। যে সিনারিওতে শান্ত এবং মুশফিক ভাই ব্যাটিংটা ফিনিশ করেছে লাঞ্চে, আমার কাছে মনে ছিল যে আমরা খুবই ভালো পজিশনে আছি। যদি এই পজিশন থেকে এই দুই ব্যাটসম্যানের ভিতরে একজন যদি বড় দিতে পারে, তাহলে আমি আর মিরাজের ভিতরে একজন বড় খেললে রানটা 400 চলে যাবে। তো সামহাও আফটার লাঞ্চের পরে যখন ব্যাক টু ব্যাক উইকেট পড়ে যায় না, আমি যখন উইকেটে যাই স্টিল আমি ফিল করি যে উইকেটটা ডিফিকাল্ট। যে জন্য আমি উপর থেকে ওখান থেকে মেসেজ পাঠিয়েছিলাম যে আসলে কি করব, বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখানে মারতে যাই 10-20 রান করে যদি অল আউটও হয়ে যায়, পাকিস্তান টিম যদি ব্যাটিং করে তারা ডিফিকাল্ট কন্ডিশনে ব্যাটিং করবে এবং আমাদের বলাররা ওই সুযোগটা নিতে পারবে, যেটা ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক সময় হয়। ডিফিকাল্ট উইকেটে বোলিং করলে দুই টিমেরই হয়তোবা তারা যদি লিডও পায় সর্বোচ্চ 50-60 রানের লিড পাবে, যেটা সেকেন্ড ইনিংসে কভার আপ করা সম্ভব। তো আমি যে কারণে একটা ইনফরমেশন পাঠাই এবং ইনফরমেশনে তারা এগ্রি করে যে না তুমি অ্যাটাকিং ক্রিকেট খেলো। বাট 2-3টা 4 মারার পর আমার কাছে মনে হয় যে যেহেতু টেস্ট ম্যাচটা 5 দিনের, যদি আমি এখান থেকে 10-20টা ওভার খেলতে পারি বলারদেরকে নিয়ে, ইউ নেভার নো যে সিলেটের কন্ডিশনটা তখন মানে বৃষ্টি, সবাই আমরা জানতেছিলাম যে বৃষ্টি হবে, বাট আনফরচুনেটলি একদিনও বৃষ্টি হয়নি। রাতের বৃষ্টি হতো, হ্যাঁ, সকালে ঠিক তো আছে। আমার মাথায় ওইটা চলতেছিল যে যদি বৃষ্টি হয়, খেলাটা যদি 1 দিন কাট অফ হয়ে যায়, তাহলে অ্যাটলিস্ট ড্র করার একটা সিচুয়েশনে আমরা যেতে পারি। যেহেতু আমরা আরো 1-0 এগিয়ে আছি, আমাদের হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ ছিল। হ্যাঁ, তা অবভিয়াসলি আমরা ড্র করলেও সিরিজ জিতবো। সো ওই দিক থেকে আমি চিন্তা করলাম না অ্যাটলিস্ট কীভাবে 15টা ওভার খেলা যায়। বাট যখন আস্তে আস্তে নিজের কন্ট্রোলে গেমটা চলে আসে, তখন আমি আর ছাড়িনি। তখন আমার কাছে মনে হচ্ছে না, এখন রানও দরকার আর খেলাটা কন্টিনিউ করা দরকার, যত ওভার খেলবো তত লাভ। আপনি ডিফিকাল্ট কন্ডিশনে নামার কথা বললেন, সেটা উইকেটের কথা বললেন মেনলি, কিন্তু দলেরও সবসময় ডিফিকাল্ট কন্ডিশনেই আপনি নামেন। এখানে আপনার আমি দেখাই, যদি লিটন কুমার দাসের টেস্টে সর্বোচ্চ 10টা ইনিংস আছে এখানে, এবং এখানে আপনার প্রথম সেঞ্চুরিটাতে আপনি নেমেছেন তখন বাংলাদেশ 4 উইকেটে 49, শ্রীলঙ্কার সঙ্গে মিরপুরের সেঞ্চুরিটাতে 24 রানে 5 উইকেট, আচ্ছা, আগস্টে পাকিস্তানে 20 রানে 4 উইকেট, তারপরে আপনি নামার কিছুক্ষণের মধ্যে 26 রানে 6 হয়ে গেল। 3টে সেঞ্চুরি তো আছে, যেখানে আপনি 20-এর ঘরে 2টা বাংলাদেশের 4-5 উইকেট পড়ে গেছে, আর একটা 50-এর ঘরে। অন্যগুলো প্রায় ওইরকমই, মানে আপনি কোনো বড় ইনিংসেই একেবারে খুব যে দল খুব ভালো অবস্থায় আছে, একটাই খেলে আমি পাচ্ছি এখানে 220 ফর 3 ছিল শ্রীলঙ্কার সাথে চট্টগ্রামে, যেটা আপনার সেঞ্চুরি হলে 88 হয়েছে। তো এইটাও তো একটা অভ্যাস হয়ে গেছে, মানে আপনি ভিভিএস লক্সমানের খেলা তো নিশ্চয়ই দেখেছেন ইন্ডিয়া, তার যেমন কেরিয়ারটা, আপনি যখন 6-এ ব্যাট করেন, যেহেতু তার পুরো শেষ দিকের কেরিয়ারটি হয়ে গেছিল এরকম যে মানে বোলারদের বাবারা তোরা থাকিস এই বলে খেলতে হতো। তা আপনারও অ্যাপ্রোচটা কী আসলে ব্যাটিং? আপনি তো স্ট্রোক প্লেয়ার, কিন্তু খুব কঠিন যে একবার আপনাকে এই যে যেটা বলেন, মেসেজ পাঠালেন যে আপনি কি স্ট্রোক খেলবেন নাকি ধরে খেলবেন, এখন আপনার ব্যাটিং অ্যাপ্রোচটা আসলে কতটা চেঞ্জ করতে হয় এই যে 6-এ খেলতে গেলে? টু বি অনেস্ট, আপনি যতগুলো ইনিংসের কথা বললেন, আমার মনে হয় তার থেকে রিসেন্ট পাস্টে 2 বছরের মধ্যে যতগুলো ম্যাচ আমি খেলেছি, নট অনলি শুধু টেস্ট ফরম্যাট, যে কয়টা ফরম্যাটে আমি খেলেছি কিনা, আমার মাইন্ড সেটআপটা একটু ডিফারেন্ট হয়েছে। একটা মানুষের সাথে আমি অনেক দিন ধরেই কনভারসেশন করতেছি, এবং সেই মানুষটা আমাকে যথেষ্ট পরিমাণে ক্রিকেটিং মাইন্ড সেটআপে অনেক কিছুতে চেঞ্জ করেছে। সো যে কারণে এখন আমার ভিতরে আর ওই ফিলিংসটা কাজ করে না যে আমি আউট হতে পারি, বা আমি যদি যাই আউট হয়ে যাই কী হবে। কারণ এই জিনিসটা একটা ব্যাটসম্যানকে অনেক নেগেটিভ চিন্তায় ফেলে। আমিও পড়েছি অনেক সময়, এবং আমার ক্যারিয়ারে যদি বলেন তাহলে এমন হতে পারে 6 বছরই হয়তো বা এই চিন্তাতেই খেলেছি, যদি আউট হয়ে যায় কী হবে, যদি 10টা রান করি, নিজের আবার যদি ফেল করি। সো এখন আমি টোটালি ওই মাইন্ড সেটআপেই নেই। আমার কাছে মনে হয় যে ক্রিকেটটা হচ্ছে টোটালি ফান একটা খেলা,
যাই ফান করার জন্য, যে কোনো চ্যালেঞ্জকে নিজের কাছে ওটা চেষ্টা করি ভিতরে ভিতরে এনজয় করার জন্য। দেখেন যখনই আর্লি উইকেট পড়ে এটাও কিন্তু একটা অপরচুনিটি। রাইট, ওইটাই এই যে মনে রাখছি কি করে ওটা। হ্যাঁ, মানে এটা একটা অপরচুনিটি যে না সবাই স্ট্রাগল করতেছে, আমি এখান থেকে কিভাবে বাউন্স ব্যাক করে বের হতে পারি। তো আমার কাছে মনে হয় ওই মাইন্ড সেটআপটাই আমাকে এগুলাতে হেল্প করে এখন। আপনি যার সঙ্গে কথা বলছেন তার নাম বলা দরকার নেই, সাইকোলজিস্ট? না 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 না, সে কোচই আমাদের, ও, আপনার আমাদের দেশের না, বাট সে আমাদের টিমের কোচ। আচ্ছা, আচ্ছা, নামটাও বলে দিই, মোস্তাক আহমেদ স্যার, যে আমাদের কোচ এখন এই মুহূর্তে লেগ স্পিনার, যাদেরকে রিশাদদের যারা অনেক স্পিন কোচ। স্পিন কোচ, যে ওনার সাথে আমি উনি জবে থেকে বাংলাদেশ টিমে এন্ট্রি করেছে লাইক 2022 অর সামথিং, আমার সঠিক মনে পড়তেছে না। উনি জবে থেকে এন্ট্রি করেছে, আমার টোটালি মাইন্ডসেটটা উনি চেঞ্জ করেছে। আমি জানি না কিভাবে বা কি কারণে উনি আমাকে এই জিনিসটা ফিল করেছে। বাংলাদেশে এন্ট্রি করার পরে প্রথম দেখাতে আমার সাথে 2-3টা কথা বলেছে এবং ওই কন্টিনিউ ওই কথাগুলোই এখনো চলতে থাকে। সো হয়তোবা সে বাইরের দেশেও কোচিং করিয়েছে এবং আমার ভিতরে সেই ট্যালেন্টটা হয়তোবা সে দেখেছে। তো তার কাছে মনে হয় যে আমার এই জিনিসগুলো ল্যাকিংস আছে, এই জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার, এবং সে বলে এবং আমি চেষ্টা করি এই জিনিসগুলো ফলো করার জন্য। মানে আপনার সেলফ বিলিফটা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এখন। আর যেটা যে পয়েন্টটা খুব ভালো বললেন আপনি, যে আপনি যদি একটা জিনিস এনজয় করেন আপনার সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। ক্যারিয়ারটা অলমোস্ট 10-11 বছর হয়ে গেছে, তার ভিতরে যদি আমি কোভিড বাদ দিয়ে দিই, মানুষ তো কোভিডও এন্ট্রি করে দেয়, কোভিডে তো আমার 1-1.5 বছর চলে গেছে। তো আমরা 9 বছরের ক্যারিয়ারে বাংলাদেশের কেউ বলতে পারবে না এক্সেপ্ট সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ব্যতীত মনে হয়, যে দুইজন ব্যাটসম্যান আছে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, যতদিন ধরে খেলেছেন তারাও মনে হয় ভয়ে ভয়ে খেলেছে যে যদি আউট হয়ে যায়, যদি 2 দিন রান না হয়। এবং আমার মনে হয় হোল বাংলাদেশে যতগুলো প্লেয়ারই ছিল তারা এইভাবেই খেলেছে, এক্সেপ্ট তামিম ভাইয়ের খেলা দেখলে আপনি বুঝবেন অ্যাটাকিং খেলতো, ওনার আউট হলো কি না হলো। সাকিব ভাইও সেম ছিল, এটা আমার কাছে মনে হয়, এটা আমার দৃষ্টিকোণ থেকে এটা আমার কাছে মনে হয়েছে। এবং বাংলাদেশের যত জুনিয়র লেভেলের প্লেয়ার ছিল তারাও হয়তো বা একটা সময় যায় যখনই টিমে ঢুকে ফেয়ারলেস ক্রিকেট খেলে, কিছুদিন খেলার পরই খেলাটা গুটায় যায়। একদম একদম, বিকজ অফ প্রেসার, আপনি মানে রান করতে হবে, তো সবকিছু মিলে। তো আমার কাছে মনে হয় আমারও ক্যারিয়ারটা 6 থেকে 7 বছরের সেমি ছিল, ভয় হয়ে গেছে। জানা, আমি যখন শুরু করেছি তখন আমার ভিতরে কোনো ভয় ছিল না। তাহলে তো আপনি ইন্ডিয়ার সঙ্গে ডেবিউতে ইনিংস খেলতে পারতেন। মানে ওই সময় আমার ভয় ছিল না এই কারণেই, বিকজ আমার বিলিফ ছিল যে আমি ডোমেস্টিকে অনেক রান করেছি। বাট আমি যখন কন্টিনিউ খেলা শুরু করলাম ন্যাশনাল টিমে, আমি বুঝলাম যে আমার উইক পয়েন্টগুলো কোথায়। সাথে সাথে আমাকে এমন এমন উইকেটে প্র্যাকটিস করা শুরু হলো আমাদের, যেখানে সেই মিরপুর আসবে আবার। মানে এটা সবাই, মিরপুর দেখুন ভালো হয়ে গেছে। না এখন তো অবভিয়াসলি অনেক ভালো হয়েছে। তো ওই জায়গা থেকে যখন আপনি বড় ইনিংস খেলতে যাবেন, আপনার খেলা গোঠানো শুরু হবে। ওই জায়গা থেকে বলবো যে আমি আমার 6-7 বছরও কিন্তু আমি গোঠায় ক্রিকেট খেলেছি, আসলে ভয় নিয়ে ক্রিকেট খেলেছি যে যদি ফেলিয়ার হয়ে যায়, যদি রান না করি। আমার কাছে মনে হয় এখন আর হারানোর কিছু নেই। আমি যে স্টেজে আছি এই স্টেজে আর হারানোর কিছু নেই। এখন হয় পাবো নাহলে আউট টোটালি। সো আমি এই দুইটার ভিতরেই চুজ করেছি যে আমি হয় মারবো না মরবো। ধুকে ধুকে মরার থেকে একবারে মরে যাওয়া ভালো। তো আমার ভিতরে ওই মাইন্ডসেটটা এখন চলে আসছে। এটাই আপনি বলবেন যে আপনার গত 2-3 বছরের মেজর চেঞ্জ আপনার ভিতরে, জি, মানে টেকনিক ওয়াইজ কি কোনো কিছু আপনি টুইক করেছেন? যেটা তো খেলতে খেলতে হয়, কেউ মানে অনেক কিছু হয় না, খেলতে খেলতে অনেক কিছু চেঞ্জ হয়। এমনকি কোনো একটা স্পেসিফিক কোনো শটের ক্ষেত্রে বা স্টান্সের ক্ষেত্রে বা যে কোনো একটা কিছুতে আপনি কি কোনো টেকনিক নিয়ে কি সেই অর্থে কোনো চেঞ্জ করেছেন? মেইনলি মাইন্ডসেট। এরকম কোনো কিছু না, মেইনলি মাইন্ডসেটই আমার কাছে মনে হয়। আমি বিলিভ করি যে মাইন্ডসেট সবচেয়ে বড় জিনিস। এই মাইন্ডসেট আপটা আমার এখন যেটা আছে সেটা যদি বাজে উইকেটেও থাকতো ওই সময়, তাহলে হয়তো বা ডিফারেন্ট করতেন, কিছু হলেও হতে পারতো। যে পাকিস্তানের সিরিজটাতে আসি, যে পাকিস্তানে গিয়ে যখন বাংলাদেশ 2-0 জিতে আসলো রাওয়ালপিন্ডিতে 2024 সালে, ওইটা তো আসলে ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে বড় আপসেটগুলোর একটা মনে করা হয়, কারণ ওই সিরিজের আগে কেউ কল্পনা করেনি। আমি জানি না আপনারা কী ভেবেছিলেন, তো ওইটা একটু যদি বলেন যে আপনারা কি আসলে যখন যাচ্ছেন আপনারা পাকিস্তানে, কি আপনারা কি আদৌ কল্পনা করেছিলেন যে পাকিস্তানে গিয়ে কোনো দিন, যেখানে আমরা কোনো টেস্টে জিতিনি ওদের সঙ্গে, সেখানে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে 2-0 জিতে আসবো আমরা, এখান থেকে আমি এখানে আসবো এই বাংলাদেশের 2-0? ফার্স্ট অফ অল জিতার জিনিসটা সত্য কথা, টু বি অনেস্ট, না ফার্স্টে মাইন্ডসেট আপে জিতার ছিল না। বাট আমার একটা বিলিফ ছিল যে আমাদের যে বোলিং অ্যাটাক সেটা অনেক ভালো। সেটা কি মূলত নাহিদ রানার ইনক্লুশনের জন্য? নট ওভারঅল অলরাউন্ড যে বোলিং। নাহিদ রানা, আপনি নাহিদ রানাকে দেখতেছেন অ্যাজ এ জোরে বলার হিসেবে, সেও যে টেস্টে যখন ঢুকছে খুব যে ভালো করছে তাও কিন্তু
সে একটা থ্রেট। বাট আমি বলবো যে ওভারঅল আগের, যদি আমি বাংলাদেশে যখন টেস্ট খেলতাম, আগের যে পেস বোলিং অ্যাটাকটা ছিল আর পাকিস্তান সিরিজের যে পেস বোলিং অ্যাটাকটা, এটা ফারাক আছে এবং দেখা যায় যে ভিশনটা আপনার কাছে কোয়ালিটি অফ দুইটা স্পিনার আছে যারা ওয়ার্ল্ড ক্রিকেট এখন মোটামুটি টপে স্পিনারের দিক দিয়ে টেস্টে। পেস বোলিংয়ে তাসকিন ছিল, হাসান ছিল, শরীফুল ছিল, নাহিদ রানা ছিল। সো বোঝা যায় যে আপনার বোলিং ডিপার্টমেন্টটা অনেক স্ট্রং। বাট আমাদের একটা জিনিস নিয়ে আমার কনসার্ন ছিল যে আমাদের ব্যাটিং। আমি এখনো বলি, আজ থেকে যতদিন পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলবো, মানে আরও যত টেস্ট ক্রিকেট হবে, আমরা যদি ব্যাটিংয়ে 400 রান করে দিতে পারি, টেস্ট টিম ভালো। ব্যাটিংয়ে 400 রান না দিতে পারলে ফার্স্ট ইনিংসে টেস্ট টিমটা খুবই খারাপ। কেন খারাপ? বিকজ আপনি যাদের সাথে কম্পিট করতেছেন তারা, আমরা দিব 200 220 আর তারা করে রাখবে 400। আপনি অলরেডি আপনি অলরেডি ব্যাকফুটে। আর যখন থার্ড ইনিংস ফোর্থ ইনিংসে ব্যাটিং করবেন, মেন্টালি আপনি অনেকখানি ব্যাকফুটে পড়ে যাবেন। সো ওই একটা চ্যালেঞ্জ ছিল এবং আমার মনে হয় পাকিস্তান সিরিজে আমরা এটা খুব ভালো মতনই কাভার আপ করেছি অ্যাজ এ ব্যাটিং ডিপার্টমেন্ট, যে আমরা 400 রানটা কাভার করতে পেরেছি, যে কারণে রেজাল্টটা আজকে এই জায়গায়। পাকিস্তানিদের রিয়াকশন কি পেয়েছেন? মানে এই যে পাকিস্তানি ক্রিকেট তো পুরো টালমাটাল হয়ে গেল, ওরা পুরো উইকেট টুইকেট চেঞ্জ করে এরপর থেকে ডিফারেন্ট, খুব যে লাভ হয়েছে তা না, কিন্তু বাংলাদেশের কাছে হারটা ওদের কাছে এত বড় ছিল। এমনি জেনারেল পাবলিকের সঙ্গে কি আপনাদের কখনো দেখা টাকা হয়েছে, কথাবার্তা হয়েছে হোটেলে? তারা কিভাবে করছে এটা? পাকিস্তানে গেলে তো আমরা একদম বন্দি জীবন যাপন আমাদের। সো এমনও জিনিস থাকে যে রুম থেকে বেরোলে দেখি একজন গার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে। সো এটা খুবই একটা কেমন জানি লাগে। বাট ক্রিকেটটা খুব এনজয় করার মতন, কারণ ওদের গ্রাউন্ডের পরিবেশটা খুব ভালো, ওই গ্রাউন্ডগুলোতে খেলতেও ভালো লাগে। বাট ক্রিকেট শেষ করার পর যে আদার্স যে অ্যাক্টিভিটিস হোটেলের, সেটা খুবই বোরিং। তো এইবার তো ডেফিনেটলি যখন আমরা ওইখানে গিয়ে জিতে এসছে বাংলাদেশ, এইবার বাংলাদেশ অবশ্যই জেতার কথাই ভেবেছে। এইবারেরটা যদি একটু বলেন, যে স্পোর্টিং উইকেট বানানো, তারপরে এই যে 5 জন বোলার নিয়ে খেলা, এগুলো সবগুলোই তো মানে একটা পজিটিভ দিকে চেঞ্জ। একটা প্রপার টেস্ট টিম যেরকম চিন্তা করে এরকমভাবে সবগুলা জিনিসটা হয়েছে। এটা কীভাবে হলো? ডেফিনেটলি আপনি তার আগেই একটা সিরিজ হারাই, মানে আমরা জিতে এসেছি। সো একটা মাইন্ডসেট আপ তো থাকেই, যে একটা পজিটিভ ভাইব। আর সাথে সাথে এখন আপনার বাংলাদেশ টিম, আমি যেটা বললাম যে আমার বাংলাদেশ টিমে এত কোয়ালিটি অফ পেস বোলিং অ্যাটাক, দুইটা স্পিনার তো কোয়ালিটি, এর বাইরেও কিন্তু দুইটা স্পিনার আছে যারা খেলার সুযোগ কম পাচ্ছে, নাইম এবং মুরাদ। আমার মনে হয় এই দুইটাও খুবই ভালো স্পিনার। বাট তুলনামূলকভাবে যদি আপনি মিরাজ এবং তাজিল ভাইয়ের খেলার লং ক্যারিয়ার দেখেন, তাদের হয়তো বা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে এই টাইমে ঢোকাটা। বাট নাইম যখনই খেলেছে সাকসেসফুল বলার। আর পেস বোলিং ইউনিট তো আপনি দেখেন যে রিসেন্ট পাস্টে সবগুলাই খুব ভালো করছে, যদিও বা হাসান খেলেন এই সিরিজটা। তো ওই বিলিফটা তো ছিলই যে, আর মানে আমি যদি অনেস্টলি ফ্র্যাঙ্কলি কথা বলি, যে পাকিস্তানে যখন ব্যাটিং লাইন আপটা দেখি আমার কাছে খুবই মনে হয় যে নড়বড়ে, যে সিমিংয়ে এবং স্পিনে বোথ সাইডেই তারা এমন না যে খুব ভালো সিমিং হ্যান্ডেল করতে পারে বা খুব ভালো স্পিন হ্যান্ডেল করতে পারে, তো যে কোনো সময় আপনি গেমে থাকবেন। ওই বিলিফটা সবসময় ছিল। আচ্ছা, পাকিস্তানকে আপনি এত পছন্দ করেন কেন? পাকিস্তানের সাথে আপনার 7 টেস্ট, আপনার 3টা সেঞ্চুরি, 3টা হাফ সেঞ্চুরি। আপনার কেরিয়ার অ্যাভারেজ হচ্ছে 36.47। পাকিস্তানের এগেনস্ট এটা প্রায় 59.11। মানে পাকিস্তানেরকে এত পছন্দ করার কারণ কি? না পছন্দ না, আমার মনে হয় যে আপনি 7 টেস্ট দেখেন, পাকিস্তানের সাথে 7 টেস্ট, ইন্ডিয়ার সাথে তো আমার টেস্ট নাই। কাজে আপনি রান করবেন কিভাবে? আপনি টেস্ট নাই বলবো না, আমি মিরপুরে একটা টেস্ট খেলেছি, 77 ছিল। কাদের সাথে? ইন্ডিয়ার সাথে, যে ম্যাচটা আমরা জিততে হারে যাচ্ছিলাম, সেকেন্ড ইনিংসে 77 ছিল। 2022? হ্যাঁ 2022 হ্যাঁ। ইন্ডিয়াতে যায় বা ডেবুতেও তো আপনার 48 না? 46 ছিল। 46 ইয়াতে ফতুল্লাহ। ইন্ডিয়া যায়, ইন্ডিয়ার সাথে আমার রান করাটা হয়নি, কিছু বাজে, মানে আমি টুলি বলতে চাই যে দুইটা খুবই বাজে শট আমি চুজ করেছি খেলার সময়, যে কারণে আমার রানটা বড় হয়নি। বাট আবার একই কথা, আপনি যখন টিমগুলোর সাথে ম্যাচ খেলবেন তখনই না আপনি সাকসেস হবেন। পাকিস্তানের সাথে আমি 7 টেস্ট খেলেছি, দ্যাটস মিনস আমি খেলতেছি, তাদের স্ট্রং উইক পয়েন্ট আমি জানবো। আমি যেমন শ্রীলঙ্কার সাথে কন্টিনিউ খেলি, স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি। তো এরকম যখন আমি আরো বড় বড় টিমগুলোর সাথে রেগুলার খেলবো, তখন আমি তাদের স্ট্রং উইক পয়েন্ট। তারপরে 6টা সেঞ্চুরির মধ্যে 3টেই পাকিস্তানের সাথে। আপনি তো আয়ারল্যান্ডের সঙ্গে খেলেছেন, জিম্বাবুয়ের সঙ্গে খেলেছেন, ওদের সঙ্গে সেঞ্চুরি আছে আপনার, কিন্তু এটা তো আসলে একটু স্পেশাল পারফরমেন্স। এটা হয়ে গেছে হয়তো, আপনি তো প্ল্যান করে। আমি বললাম না যে যেমন আমার ফার্স্ট সেঞ্চুরির আগে কিন্তু আমি 3টা সেঞ্চুরি মিস করেছি। তিনটা না, সরি, একটা 94, একটা 96। সো একটা জিম্বাবুয়ের সাথে ইন জিম্বাবুয়ে 95, আর হচ্ছে চিটাগাংয়ে হচ্ছে শ্রীলঙ্কার সাথে 94।
সো ও 2টা সেঞ্চুরি হয়ে গেলে আপনার কাছে মনে হচ্ছে যে না সবার সাথেই আছে। আচ্ছা, পাকিস্তান সিরিজ নিয়ে কথা বলতে গেলে যেটা হয় যে বাংলাদেশ 2-0 জিতেছে এবং যেভাবে মানে অ্যাপ্রোচটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। একটা রিয়েল টেস্ট টিমের মতো মনে হচ্ছে যে একটা দল জেতার জন্য যাচ্ছে। আপনার সেকেন্ড ইনিংসে ডিক্লেয়ার করার জন্য ব্যাট করলেন আপনারা এই ঢাকাতে, তারপরে সিলেটেও একটা লম্বা সময় দিয়ে দিলেন, 437 অনেক রান, এটা হয় না, মানে ওয়ার্ল্ড রেকর্ড করতে হতো, কিন্তু রিস্ক তো থাকেই। কিন্তু পুরো অ্যাপ্রোচটা ডিফারেন্ট ছিল, কিন্তু সব ছাপিয়ে শান্ত ভালো খেলেছে, আপনি ভালো খেলেছেন, মুশফিক ভালো খেলেছে, মানে আরও অনেকে ভালো করেছে। কিন্তু এই পাকিস্তান সিরিজ নিয়ে যখন মানুষ কথা বলে বা অনেকদিন পরে কথা বলবে, সবচেয়ে বেশি মনে হবে হচ্ছে যে আমাদের স্টাম্পের পিছনে যে উইকেট কিপার ছিলেন একজন, আর স্লিপে একজন ফিল্ডার ছিলেন, তারা খুব সুন্দর উর্দু বলেন। এবং এবং মানে রিজওয়ানের সঙ্গে আপনার ওইটা একটু আমি শুনতে চাই, এটা আমার ধারণা দর্শকের প্রবল আগ্রহ আছে। রিজওয়ান তো আপনার বিপিএলে টিমমেট ছিল, অনেকবার এক টিমে খেলেছেন। মানে এটা কিভাবে স্টার্ট হলো? এটা কি মানে একটু প্ল্যান করে ওকে একটু রেটেল করার জন্য, যে টিমের সময় ওকে আউট করা জরুরি ছিল, প্লাস পুরো জিনিসটা কিভাবে হলো? প্ল্যান ছিল নাকি হিট অফ দ্য মুভমেন্ট এটা হয়েছে? আই নো যে পাকিস্তান টিমের 2টা ব্যাটসম্যানই আছে যে কিনা আমাদেরকে বিপদে ফেলতে পারে, বাবর আজম আর বাবর এন্ড রেজওয়ান, বিকজ তাদের রেকর্ড অনেক হাই। ইনফ্যাক্ট রেজওয়ান ভাইয়ের মনে হয় আপনার এই একটা টেস্টই মনে হয় খারাপ গেল, তাও তো কই খারাপ কই সেকেন্ড ইনিংসে রানই করে দিয়েছে উনি, মানে বাংলাদেশ থোড়া রান করলে অ্যাক্টিং শুরু হয়ে যায় না না নাকি? বাংলাদেশের সাথে কথাটা কি ছিল একটু বলেন না এক্স্যাক্টলি। বলতেছি, বাংলাদেশের সাথে ওনার এভারেজ কিন্তু অনেক হাই আমার যতটুকু খেলার ভিশনে মনে হয়। ওয়ান ডে বলেন, টি20টা সঠিক বলতে পারবো না, বাট টেস্টেও কিন্তু উনি যখনই খেলে রান করে। সেই এটা একটা জিনিস ছিল তাদের সাথে, যে আমাদের সম্পর্ক খারাপ জিনিসটা কিন্তু তা না। না, এটা তো পার্ট অফ দ্য গেম। একটা জিনিস কি, আপনি এখন আমি একটা ফরম্যাটের ক্যাপ্টেন, সো আমি যে কোনো জিনিসে চিন্তা করি যে আমার টিমকে কিভাবে হেল্প করা যায়, রাইট? আমার টিম জিততে হবে, ফার্স্ট মাইন্ড সেটআপই কিন্তু এখানে থাকে। যদিও বা শান্ত ক্যাপ্টেন বা মিরাজ ক্যাপ্টেন, বাট এট দ্য মোমেন্ট আমিও কিন্তু একটা ফরম্যাটের ক্যাপ্টেন, আমি তো লিডারশিপ গ্রুপের একটা বাংলাদেশ টিমের হয়ে খেলতেছি, রাইট? ফার্স্ট টেস্টের আগে একটা ইনসিডেন্ট ঘটে, হি ইজ এ, মানে সেটা একজন পাকিস্তানের আইডল, রাইট? পাকিস্তান ক্রিকেট টিমে সে উইকেটের পিচের মধ্যে বল করে, এটা আপনারা ওইটা নিউজে দেখছেন। সো তার কাছ থেকে এটা কাম্য না। এখন সে যদি এটা বলে যে এটা আমি ফান করে করছি বা কোনো কিছু, এই জিনিসটা আমার কাছে একটু খারাপ দৃষ্টিতে দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে সেটা ঠিক করেনি, সেখান থেকে আমার কাছে একটা কোশ্চেন মার্ক আসছে প্রথমে। সেকেন্ড, একটা মানে খেলা চলতেছিল, তো আপনারা সবাই জানেন যে উনি টাইম কিল করতে একটু বেশি পছন্দ করে। অ্যাট দ্য সেম টাইম যেদিনটা ইনসিডেন্টটা ঘটে ওখানে তো প্রচণ্ড গরম ছিল, ওই দিনই একমাত্র ছিল প্রচণ্ড গরম, যে গরমে লং কিপিং করাটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, কারণ আমি কন্টিনিউ 3 দিন ধরেই মাঠে ছিলাম, আমার জন্য ডিফিকাল্ট হচ্ছিল, সাথে আমাদের বলারদের জন্য ডিফিকাল্ট হচ্ছিল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা দুইজন ভালো পার্টনারশিপ করতেছিল। একটা সময় মনে হচ্ছিল যে এই খেলাটা যদি কন্টিনিউ এইভাবে চলতে থাকে তাহলে মনে হয় গেমটা চলে যেতে পারে হাত থেকে। তো ওই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে না, এখানে খেলাটা একটু স্টপ করা দরকার বা কোনো কিছু করা দরকার, না হলে গেমটা এইভাবে হাত থেকে বের হয়ে গেলে। তাইজুল ভাই অনেক ভালো বল করতেছিল, উনি 2 মিনিট পর পর টাইম নিতেছিল, মানে উনিও জানে ওই জায়গাটাতে আমিও ব্যাটিং করি, সো টিম রিকোয়ারমেন্টটা কি থাকে যে খেলতে তার দলের জন্য করছিল। অবভিয়াসলি আমিও আমার দলের জন্য করতেছিলাম, সেও তার দলের জন্য করতেছিল। তারপরে কি হলো বলেন, শেষ হয়নি তো গল্প? মানে এটা তো একটা, আপনারা সবাই জানেন যে ওখানে কি ঘটেছে ওই না, জিনিসটা। তারপরে এক্স্যাক্টলি কথাটা কি ছিল? আপনি বললেন কি যে থোড়া রান করলে, আমি তো উর্দু তো ভালো পারি না, আব অ্যাক্টিং শুরু হয়ে যায়গা না কি যেন ছিল? উনি তো নরমালি টাইম কিলিং, এটাকে বলা হয় যে টাইম কিলিং না, ক্রিকেটে। সেটা আমি জানি, আপনার কথাটা আমি একটু শুনতে চাচ্ছি। আপনি না আমার কথাটা বাদ দেন, ওটা আমি রেকর্ডে চালাই নেবো নাকি? চালাইনি। শান্ত আবার কি বললো কি 50 পয়সা করে কাইটা নেবেন নাকি? আর ওইটাও তো আপনি বলছেন যে কি পাকিস্তানে খুব ঝামেলা আছে, ওর ফিরতে সমস্যা হবে আউট হয়ে গেলে, আপনি বলছেন ওইটা? আমি বলেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না আপনি তো খুবই ক্রিয়েটিভ, মানে সবচেয়ে ইলাক্স ধরেন, এটা তো হয় ক্রিকেট মাঠে তো এগুলো হয়। এবার বোধহয় স্টাম্প মাইক্রোফোনটা বেশি স্ট্রং ছিল বলে বেশি শোনা গেছে, এটা মাঠে তো সারাক্ষণ হইতেই না থাকে। আমি কি আমার সামনেই তো একদম মাইক্রোফোন, হ্যাঁ, এটা এখানে লুকানোর কিছু নেই, আমি ইচ্ছা না, করে এটা তো বলেছি। খেলার পার্ট, এটা খেলার পার্ট, এবং এটার মধ্যে নাথিং রং যদি আপনি লাইন ক্রস না করেন। কিন্তু এই লিটনও কিন্তু অনেকের কাছে একটু নতুন লেগেছে। লিটন চুপচাপ, ইন্ট্রোভার্ট, এই কথাগুলো ইদানিং চলে গেছে একটু, আগে তো খুবই ছিল। তো এখন লিটন অনেক বেশি সপ্রতিভ, অনেক বেশি মানে কি বলা যায়, এক্সপ্রেস হিমসেলফ। ওইটাও কি, ওই যে আপনি ব্যাটিংয়ের সময় যে কথাটা বলছিলেন যে এক ধরনের এনজয়মেন্ট, এক ধরনের প্রেশারটা কম,
আপনি নিজে এনজয় করতেছেন, ওইসব থেকে আসছে? দাদা একটা জিনিস কি, যখন আপনি ফ্যামিলি রান করবেন, আপনি যখন লিডার হবেন ফ্যামিলির, সো আপনি সব কিছু, মানে আপনার মাথা থেকে শুরু করে মানে যে কোনো ডিসিশন আপনার হয়। তো আমার কাছে মনে হয় এখন আমরা যারা ক্রিকেট খেলতেছি অলমোস্ট 7-8 ইয়ার্স হয়ে গেছে বা 10 বছর হয়ে গেছে, তাদের এখন আর পিছনে ফেরার কোনো কিছু নেই। আমরাই এখন মাথা, মানে মাথা ইন এ সেন্স বোঝাচ্ছি যে আমরাই মেইন Lead রোলটা করতে হবে। হ্যাঁ। তো আমি যখন শুরু করেছি আমি বলেছি যে আমি, আমার আগে যারা ছিল মাথা তারা 10 বছর সিনিয়র, আর আমি আমার লাইফটা ভয়ে ভয়ে শুরু করেছি। এখন আমার কাছে হারানোর কোনো কিছু নেই, এবং আমার মনে হয় না এখন বাংলাদেশ টিমে যারা খেলতেছে 7-8 বছর হয়ে গেছে তাদেরও হারানোর কোনো কিছু আছে। তো এখন ক্রিকেটিংয়ের প্রেক্ষাপটে যতটুকু দেওয়া দরকার সবই দেওয়া উচিত। একটা কি ওই যে অনেকে, আপনি যেমন বললেন রিজওয়ান ভাই, এটা তো আমাদের দেশের কালচার, একটু সিনিয়রকে ভাই বলা। এইটা নিয়েও কথা হয়েছে যে লিটনকে ও তুই করে বলছে, লিটন আপনি তারপর আপনি করে বলছেন। তো এটা তো আপনাদের অফ দ্য ফিল্ড রিলেশনের কারণে বলছেন, এটা তো কোনো তাচ্ছিল্যের ব্যাপার না। যেটা তো হিট অফ দ্য মোমেন্টেতে তো অনেক কিছুই হয়, বাট হিট অফ দ্য মোমেন্টের বাইরে সে তো বড় ভাই। সো এটার পরে দেখা হয়েছে আপনার সাথে? আমার আরেকটা জিনিস সবচেয়ে খারাপ লেগেছে, যে জিনিসটা দেখেন প্রত্যেকটা প্লেয়ারেরই কিন্তু খেলা শেষে মন চায়, যাই হয় মাঠের মধ্যে, খেলার বাইরে গেলে কিন্তু সবই নর্মাল। ফার্স্ট টেস্ট হারার পরে উনি আমাদের সাথে হাত মিলাতে আসেনি, হুইচ ইজ ভেরি ব্যাড। মানে এটা হ্যাঁ, এটা করা উচিত হয়নি। তুমি যত বড় প্লেয়ারই হও না কেন, দিন শেষে তুমি খেলা হারবা জিতবা, শেষ করে তুমি মাঠে আসবা, সবার সাথে হ্যান্ডশেক করবে অবশ্যই। এন্ড দেন সেকেন্ড টেস্টেও তিনি সেম কাজ করেছেন, খেলা শেষে কিন্তু মাঠে আসেনি হ্যান্ডশেক করতে। তার সাথে হয়তো বা আমার দ্বন্দ্ব হয়েছে, হোল বাংলাদেশ টিমে তো কিছু হয়নি, বাট আপনার মনে হয় যে সেকেন্ড টাইম যখন আবার আমাদের সাথে তার খেলা হবে, কোনো ওই রেসপেক্ট থাকবে তার প্রতি, থাকাটা উচিত না? একদমই না। কারণ আপনি দিন শেষে আপনি বাংলাদেশ টিমকে ওই সম্মানটা দেখাননি। তার মানে এই ম্যাচে, এই সিরিজে অনেক কিছু হয়েছে, আসলে সব কিছুতে আমরা শুনতে পেরেছি তা না, এর বাইরে অনেক কিছু হয়েছে। মানে ইট ওয়াজ খুব স্বাভাবিক, ওরাও তারা দে আর প্লেইং ফর দেয়ার প্রাইড। ডেফিনেটলি তারা তাদের হার্ড গেম, হ্যাঁ। তারা প্রাইডের জন্য খেলতেছে, আমি আমার দেশের প্রাইডের জন্য খেলতেছি, হুইচ ইজ ক্রিকেট খেলায় একটা টিম হারবে একটা টিম জিতবে, বাট যে যার যেখান থেকে যতটুকু 100% দেওয়া দরকার, বাট দিন শেষে তো আপনি হ্যান্ডশেক করবেন। এটা তো একদম আনস্পোর্টসম্যান। জিনিসটা যদি এমন হতো যে হোল টিম হ্যান্ডশেক করে নাই, ইন্ডিয়া ছাড়া কেউই কাজ করে না যে খেলা শেষে না হ্যান্ডশেক সেটা করে আমি না। বলতে পারতেছি না, আমাদের সাথে তো করে। সো আমার সাথে যেহেতু করেছে, সো এখানে আমি ইন্ডিয়াকে নিয়ে মানে ইন্ডিয়া পাকিস্তানের কথাটা মনে হয় হ্যান্ডশেক বললেই সেটা যেন তো হোল টিম করেনি। হ্যাঁ, ওইটা তো ধরেন একটা পলিটিক্যাল ডিসিশন, এটা একটা তো দেশ হোল থেকে টিম, আসছে। আমরা যেমন ওয়ার্ল্ড কাপ খেলতে যাইনি, রাইট। সো এটা তো এখন যে কেউ বলতে পারে, বাট এটা তো ইন্ডিভিজুয়ালি সে করেনি, অন্যরা করেনি, বাট সবাই করেছে। তো এইটা জিনিস একটা মানে চোখে দেখার মতন। আচ্ছা, আপনি যে ওভারঅল বলছেন যে আপনার নিজের মেন্টাল যে চেঞ্জটা, টিমের মধ্যেও যে চেঞ্জটা, ওভারঅল ড্রেসিং রুম কালচারটাতে একটা বড় চেঞ্জ কি আপনি খেয়াল করছেন এখন, যে 11 বছর পরে 15তে যখন আপনি ঢুকলেন বাংলাদেশের ড্রেসিং রুমটাতে একটা কি একটা চেঞ্জ আসছে কোনো ওই চিন্তা ভাবনায়? এটা মানে আমি বলছি যে ডেফিনেটলি যে কোনো খেলাতেই যে কোনো দলই জিততে চায়, চাওয়া একটা, মানে আই উইশ টু উইন, আরেকটা হচ্ছে ডিজায়ার, আমি জিততে চাই একদম ভিতর থেকে, তারও না। ওই জায়গা থেকে প্লাস টিমের রুলস ডোন্টসগুলা, কালচারটা, এই ধরনের কোনো কি চেঞ্জ আপনারা করছেন সিনিয়র যারা আছেন? জিততে তো যখন আমি শুরু করেছি তখনই চেয়েছে, তার আগে যারা ক্রিকেট খেলতো তারাও চেয়েছে, বাট আপনার অ্যাবিলিটি ছিল কিনা এটাও একটা বড় কোশ্চেন মার্ক। মানে আপনার তো জেতার জন্য ওই স্কিল থাকা লাগবে, বা জেতার জন্য ওই স্কিল। আমি এখনকার ড্রেসিং রুমটা আপনার মনে হয় কি যে আগের ড্রেসিং রুমের চেয়ে একটু একটা পরিষ্কার পার্থক্য আছে? না, আমি ওইটাই ব্যাখ্যা দিচ্ছি আপনাকে, যে জেতার জন্য একটা স্কিলফুল বা জিনিস থাকা লাগবে। ধরেন আগে হাতে নাম গুনলে আমরা 3 থেকে 4টা প্লেয়ারকে দেখতাম যারা অনেক সিনিয়র এবং পারফর্ম করে। আমরাও যে যাই যে খুবই আহামরি পারফর্ম করছি তা না, বাট আমরা করতাম অন অ্যান্ড অফ। তো যে কারণে কি হতো, ল্যাকিংসটা পড়ে যেত। এখন যে জিনিসটা, এখন আজকে ও খেলছে কালকে ও খেলছে, মানে 11 জন প্লেয়ারই কন্টিনিউ রোটেট করে করছে। সো স্বাভাবিক বিষয়, আমি যখন একদিন পারফর্ম করবো, একদিন শান্ত করবে, মিরাজ করবে, মুশফিক ভাই করবে, বা টি-20 ফরম্যাটে যারা যারা খেলতে তারা করবে, তখন কিন্তু আপনি সিঙ্গেল হ্যান্ডেড গেম নিয়ে আসতেছেন। তার মানে কি আপনার টিমের মোরালি অনেক স্ট্রং। আর আমি এই জিনিসটা আগেও বলেছি যে এখন ড্রেসিং রুমে, বিশেষ করে আমার ফরম্যাট যারা খেলে তারা তো ওয়ানডেও খেলে ম্যাক্সিমাম, তো 8-9 জন প্লেয়ার এমন আছে যারা চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার-19-এ, তো তাদের মেন্টালিটি ডিফারেন্ট। সাথে আমরা যারা ক্রিকেট খেলি, আমরাও তাদের থেকে যে খুব একটা পার্থক্য নেই। সো আমাদের মনে হয় যে ব্যাচের যে মানে কথোপকথন বা যে কথাগুলো আমরা বলি, এগুলো সব ফ্রিলি আমরা সব বলতে পারি। হ্যাঁ, অবভিয়াসলি টেস্ট ক্রিকেটে মুশফিক ভাই
একটু ডিফারেন্ট। উনি 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 থাকলে উনি গোছায় না, টেস্ট ক্রিকেটটা একটা গোছানো পাবলিকও দরকার আছে, একদম একদম। তাই না? আর ওয়ানডে টি-20 ফরম্যাট যাও যাও ফান করো, খেলো, কারণ এখানে মানে কি বলবো এটাকে, একটু হিংস্র মনোভাবের মানুষেরও দরকার আছে। তো আপনি দেখেন রুথলেস একদম। হ্যাঁ, যে টেস্টে তো আসলে লং চিন্তা করতে হয় যে আজকে আমি মানে একদম উজাড় করে দিলাম, আমাকে তো 5 দিন চিন্তা করতে জি। হবে। সো আমার মনে হয় ওই জায়গা থেকে প্রত্যেকটা প্লেয়ারের ভীষণ আলাদা, এবং প্লেয়ারের ভীষণের থেকে ওই ফানি জিনিসটা চলে আসে ড্রেসিং রুমে, যেহেতু সব এক ব্যাচের, ফান করতে করতেই জিনিসটা এখন লিফট আপ হইতেছে আস্তে আস্তে। মানে আপনি যখন ঢুকলেন তখন তো পঞ্চপাণ্ডব বাংলাদেশের, এটা নিয়ে অনেক আলোচনা। সৌম্য একটা ইন্টারভিউ আপনি দেখছেন মনে হয়, সৌম্য এসে বলছে যে এটা বাংলাদেশের অনেক ক্রিকেটের ক্ষতি করেছে, যেহেতু ওই 5 জনকে নিয়ে বেশি মাতামাতি হতো, বাকি 6 জন লেফট আউট মনে করতো, 6 জন বা 15 জন যদি বলি তাহলে তো আরও 10 জন। তো এটা আলটিমেটলি লাভ হয়নি। সাকিব আবার দেখলাম একটা ইন্টারভিউ এটা সাপোর্ট করছে, বলছে যেটা আসলে সৌম্য সাহস করে বলেছে, অন্য কারো সাহস হয়নি, এটা আসলে দলের জন্য খারাপ হয়েছিল। আমরাও তো ওরা যেহেতু পারফর্ম করেছে, আমরাও তো ওদের নিয়েই বেশি লিখেছি। আপনারও কীরকম মনে হয়েছে যখন টিমে ঢুকেছেন যে এই এদের নিয়েই বেশি মাতামাতি, যে এখন যেটা বলছেন যে সবাই এক ধরনের প্রায় সমান, মানে টিম গেমে তো থাকবেই, টিম গেমে তো কেউ ভালো পারফর্ম করলে তাকে নিয়ে একটু বাড়তি কথা হবে, এই হবে, তো ওইটা কি আমাদের জন্য ভালো ছিল? মাতামাতিটা আসলে কোথা থেকে আসছে? মাতামাতিটা আসছে মিডিয়া থেকে। একদম। সো এখন যদি কেউ দুদিন পরে আমরা দায়ী। মানে বলতেছি আর কি, 2 দিন পরে যদি আমাকে নিয়ে কেউ মাতামাতি না করে, তাতে কি আমার ক্রিকেট নষ্ট হবে? হওয়াটা উচিত না। আমার ক্রিকেট তো আমার জায়গায়। আর আপনি রান করলে তো আপনাকে লিখতে হবে, মানে উপায় নেই কারো। জিনিসটা হচ্ছে, আমি যদি ভালো খেলি তাতেও আমার কোনো মানে মিডিয়া এফেক্টে কি হবে, হয়তো বা আমি একটু উপরে চলে যাব, খারাপ খেললে মিডিয়ার এফেক্টে একটু নিচে যাব, বাট আমার ক্রিকেট তো ওই জায়গায়। 2 দিন পর আমাকে জিরো থেকেই ফেস করতে হবে, হ্যাঁ। আমাকেই নামতে হবে। আর আমি আগেই একটা কথা বললাম যে ক্রিকেটটা যখন আমার টুর্নামেন্টটা শেষ হয় বা সিরিজ শেষ হয়, আমি আউট অফ ক্রিকেট হয়ে যাই। এটা আমার একটা ভালো দিক বলতে পারেন বা খারাপ দিকও বলতে পারেন। আমি ওই 7 দিন বা 8 দিনের যে সিরিজটা হওয়ার পর আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট আমার মেন্টালিটি 2 থেকে 3 দিন আমাকে ব্রেক নেওয়া উচিত, দেন আমি আবার রিস্টার্ট করি। তো আমার যদি ওখানে ভালোও কিছু হয়, সেটাতেও আমি খুব একটা হ্যাপি হই না, খারাপ কিছু হইলেও খুব একটা হ্যাপি হই না। আমি যখন আবার নেক্সট ওয়ার্কিং ডেটে যাই, আমি যদি ভালো করি, কি কি খারাপ করছি এটা শুরু করি, আর যদি খারাপ করি, কি কি খারাপ করছি ওইখান থেকেই শুরু করি। সো আমার জন্য জিনিসটা বদার ফিল করে না। বাট হ্যাঁ, জিনিসটা যদি এমন হয়ে থাকে যে ওই 5 জনের নাম যে বললেন, সে 5 জনের বাইরে যদি আমরা ড্রেসিং রুমে যদি জিনিসটা ফিল করতাম যে না, আমাদেরকে তারা আলাদা, তারা আলাদা, আমরা হ্যাঁ। আলাদা, তাহলে হয়তো বা জিনিসটা হতে পারতো। এখন কিছু কিছু ক্ষেত্রে তো জিনিসটা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ধরেন আপনি যে অফিসে কাজ করেন, সেই অফিসে যদি 5 জনকে আলাদা করে দেখে আর বাদ বাকিগুলোকে আলাদা করে দেখে, সেই জিনিসটা খারাপ লাগার মতন। আমার মনে হয় না কোনো প্লেয়ারের মিডিয়া নিয়ে কোনো সমস্যা আছে, বাট ওই সময়টা যদি সবাইকেই গোছায় রাখতে পারতো তাহলে ভালো হতো। ওই 5 জনের মধ্যে আপনার সঙ্গে সবচেয়ে ক্লোজ সম্পর্ক কার ছিল? সাকিব, তামিম, ক্লোজ মুশফিক, সম্পর্ক মাহমুদুল্লাহ, মানে কে, মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব, তামিম, মাশরাফি, মানে এটা আমি এর জন্য বলতেছি না, হয় না একজনের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়। আমার কাছে টোটালি অনেস্ট মনে হয় যে আমার ক্লোজ সবার সাথেই ছিলাম। হ্যাঁ, মাশরাফি ভাইয়ের সাথে খুবই কম কথা বলতাম, মানে প্রয়োজন ছাড়া একদমই না। বাদ বাকি মুশফিক ভাই, তামিম ভাই, সাকিব ভাই, রিয়াদ ভাই একদম ইকুয়ালি, যেটুকু আমার প্রয়োজন বা যেটুকু তাদের প্রয়োজন ওইটুকুই কনভারসেশন হতো। এটা একটু বিস্মিত করলো, মাশরাফি তো উল্টা, মাশরাফি তো সবসময় সবার সাথে বেশি মিশতো, তো আপনার সঙ্গে না না, আমি বলছি কম কথা হতো, মিশা তো আলাদা জিনিস। মানে একটা আছে না যে কোনো মানে কিছু মাশরাফি রুমে তো সবসময় আড্ডা, আপনাগুলো তো খুব একটা আচ্ছা যেতে দেন। দেখেন, আপনি একটা জিনিস, আমি যখন ন্যাশনাল টিমে ঢুকেছি, মাশরাফি ভাই যে বিগ নেম, মানে মানে আমি বুঝছি তার আপনার সাথে যাই কিভাবে, একটা ছিল আর কি। আমি তার সাথে কিন্তু যাই, মাশরাফির ন্যাচারের কারণেই বলতেছি, মাশরাফি তো এটা কখনো বুঝতে দিত না, ও না যে না বিগ না নেম। না না, তার তো এটা একটা পজিটিভ সাইন যে সবার সাথেই একই রকম ভাবে হ্যাঁ, থাকতো। হ্যাঁ, বাট right. আমি নিজের একটাই আমি ছিল। আমি অলওয়েজ একটা জিনিস ফিল করি, আমি এমন একটা ফ্যামিলি থেকে আসি যে আমি সিনিয়রদেরকে ম্যাক্সিমাম রেসপেক্ট দিই। সিনিয়রদের সাথে যতটুকু আমার জায়গা, আমি ততটুকুই থাকি, এর বেশিও যাই না আর কমও যাই না। সো ওখান থেকে হতে পারে যে আমি ওই রেসপেক্টটাই ওনাদেরকে দিয়েছি, যে কারণে আমি বেশি ইনভলভ হইনি। এদের 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 কার কাছ থেকে আপনি সবচেয়ে বেশি শিখেছেন? মানে টেকনিক্যাল দিক না, আপনি তো মাঠের বাইরে তাদেরকে কীভাবে ক্যারি করেছে, মেন্টাল স্ট্রেংথের ব্যাপার থাকে, এই থাকে। যেমন শান্ত যেমন সাকিবের কথা বললো, যে সাকিবের অনেক কিছু সে ফলো করার চেষ্টা করেছে, এরকম কেউ ছিল যে আপনাকে খুব ইনফ্লুয়েন্স করেছে, যে মনে হয়েছে না তাকে, তার যে ওয়ার্ক এথিক বা তার যে চিন্তাভাবনা বা তার যেভাবে মাঠের বাইরে সে ক্যারি করে, তার লাইফস্টাইল, অনেক কিছু থাকে তো ক্রিকেটে, আপনি কি খাবেন, কোথায় যাবেন, কতটুকু, মানে কীভাবে নিজেকে মেনটেন করবেন, এগুলা কাকে আপনাকে সবচেয়ে টিমে মনে হয়েছে না তাকে আমি ফলো করতে পারি, এমন কেউ ছিল? সত্য কথা বলতে আমি একটা সিজন খুবই মানে
নিজের কাছে মনে প্রশ্ন চলে আসছিল যখন আমি সাকিব ভাইকে 2019 সালে দেখেছিলাম ফার্স্ট, মানে ইয়ার পর আইপিএল এর পর। উনি তো আইপিএল এ ম্যাচ খেলে নেই ওয়ার্ল্ড কাপে গেল যাওয়ার আগে। আপনিও মনে হয় দেখেছেন যে উনি অনেক পাতলা। একদম একদম মানে সো আমরা সাকিব ভাইয়ের সাথে আমাদের জিনিসটা ছিল কি, মানে উনি একটু ফ্রেন্ডলি টাইপের, মানে ধরেন আমি শান্ত, সাকিব ভাই যখন জিম টিম করতাম একটা আছে না ওপেনলি কথা বলা যায়, তো ওই কথাটা আমরা বলতে পারতাম, যে কারণে আমরা হয়তো বা ওনার সাথে অনেক মজা করে ফেলাইতাম। উনিও এটাতে মাইন্ড করতো না, উনি অনেক এনজয় করতো, যেটা আমি এখন শামিমদের সাথে হয়তো বা করি, রাইট? সো ওনাকে যখন আমি প্রথম দেখি আইপিএল থেকে আসার পর আমি দেখি এ কি, মানে অনেক পাতলা হয়ে গেছে, একদম একদম চিনাই যাচ্ছিল না। চিনাই যাচ্ছে না। তো আমি চিন্তা করলাম যে উনি এত কিভাবে চিকন হলো, এবং ওনার স্ট্রেংথও কমেনি। পরে আমি তো মানে আমার মাইন্ডে ঢুকে গেছে যে না আমাকেও চিকন হতে হবে, ঠিক আছে। তো উনি যেহেতু হতে পারছে আমিও পারবো। তো ওনার সাথে ওই আয়ারল্যান্ডের ট্যুর একটা ছিল, মানে বিফোর ওয়ার্ল্ড কাপের আগে আয়ারল্যান্ড একটা সিরিজ ছিল, যেখানে আমার খেলার অপরচুনিটি হচ্ছিল না। তো ওখানে উনি যা যা ট্রেনিং করতো, যেভাবে যেভাবে ট্রেনিং করতো আমিও চেষ্টা করতাম ওইভাবে ট্রেনিং করব। ইনফ্যাক্ট আমার হয়েছিল কি, ওই ট্রেনিংটা করতে করতে এমন একটা হ্যাবিট হয়ে গেল, আমি যদি ওই ট্রেনিং না করি কেমন জানি আনইজি লাগে। এবং আমি যেহেতু ম্যাচ খেলি নেই, আমি দিনে 2বার ট্রেনিং করতাম, একবার সকালে করতাম আর হোটেলে থাকতাম, আর কোনো কাজ ছিল না, আবার বিকালে আর একবার সেম ট্রেনিংগুলো করতাম। তো আমার কাছে মনে হয় ওই একটা টাইমে আমি সাকিব ভাইয়ের কাছে ওই জিনিসটা খুব ভালো মতো নিয়েছিলাম। তামিম ভাইয়ের একটা জিনিস এখনো আমি, এটা আমার কাছে মনে হয় যে ওনার কাছ থেকে দেখা, যে উনি প্র্যাকটিসটা খুবই কম সময় করতো, মানে করতো না তা না, অনেক সময় করতো, বাট যে জিনিসটা ওনার কাছে মনে হতো স্ট্রাগলিং পার্ট, সেই জিনিসটা নিয়ে উনি একটু স্পেসিফিক একটা জিনিস নিয়ে কাজ করতো 10 থেকে 15 মিনিট, দেন ফিনিশ হয়ে যেত। তো আমিও চেষ্টা করি মাঝে মাঝে যে 1000 বল হিট করার থেকে কিছু কিছু জিনিস যদি পারপাসফুল করা যায় সেটা হেল্প হতে পারে। ওটা ওনার কাছ থেকে আমার মনে হয় নেওয়া। মুশফিক ভাইয়ের কাছ থেকে তো ডিসিপ্লিন, কিন্তু আমি কখনো এই ডিসিপ্লিন নিতে পারবো না কখনোই। আমার কাছে মনে হয় যে সবাই বলে ক্রিকেটিং ডিসিপ্লিনের খেলা, বাট আমার কাছে মনে হয় ক্রিকেট হচ্ছে একটা মোমেন্টের খেলা। মোমেন্টটা কেমন, ধরেন আপনি আজকে একটা প্র্যাকটিস করে গেলেন, কালকে আপনি ডিফারেন্ট সিনারিওতে পড়ে গেলেন। তো আমার কাছে মনে হয় যে আমাকে সব সব সিনারিওর জন্য প্রিপারেশন থাকতে হবে। হ্যাঁ, ভাইয়াও সব সিনারিওর জন্য প্রিপারেশন থাকে, বাট অনেক করে, আমি চেষ্টা করি এটাকে কম করে করার। এটা বোধহয় পৃথিবীর কারোর পক্ষে সম্ভব না, সে ডে ইন ডে আউট যেটা করে, মানে একটা অবসেশনের আমার মতো। কাছে মনে হয় না, বাট আমি একটা জিনিস খেয়াল করছি, উনার সাথে যে চলে বা ফিরে, যদি কেউ চলে সে এমনি ফিট হয়ে যাবে। আমি একটা জাস্ট উদাহরণ দিই, মিরাজকে তো অনেক দিন মুশফিক ভাই অনেক, মানে যখন কন্টিনিউ খেলতো 3 ফরম্যাট, তখন মিরাজও ওনার সাথেই সকালে ট্রেনিং করতো, বিকাল, মানে মুশফিক ভাই যখন যখন ট্রেনিং করতো মিরাজও সেম টাইমে ট্রেনিং করতো, এবং মিরাজেরও কিন্তু স্ট্রেংথ অনেক ডেভেলপ হয়ে গেছিলো। ক্রিকেটিং ব্যাটিং থেকে শুরু করে ওনার সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো। তারপর আবার আস্তে আস্তে গাইডলাইন একটু কমে যাওয়াতে হয়তো বা মিরাজ একটু ব্যাকফুটে পড়ে গেছে কিনা জানি না আমি সঠিক, বাট ভাই এখনো যেমন যে লাস্ট যে টেস্টটা খেললাম আমরা আর্লি মর্নিংয়ে, সারাটা দিন পরিশ্রম করে যায়, আর্লি মর্নিংয়ে সে সকাল 5টা 5:30টার দিকে ফুল জিম টিম করে সুইমিং টুইমিং করে রেডি ম্যাচে যাওয়ার জন্য। তো আমিও 2-1 দিন ফলো করছি, বাট এতখানি করতে পারিনি, ঠিক আছে। বাট সকালে আর্লি মর্নিংয়ে যদি জিম করে খেলতে যায় খারাপ হয় না, অনেক ফ্রেশ লাগে জিনিসটা। ও তো আমাদের সাংবাদিকদেরও খুঁজে দিচ্ছে একবার। একবার চিটাগাঙে বলছে, আমি যখন সকালে দৌড়াতে যাই তখন তো আপনারা ঘুমায় থাকেন। পরে এবারে বলছিলাম যে আমাদেরও কি তখন দৌড়াতে যাওয়া উচিত? না ভাই, ডিফারেন্ট কোয়ালিটি, ওই কোয়ালিটি আমি আনতেও চাই না, এবং হওয়া আমার দ্বারা পসিবল না। না, ওয়ান পিস, এটা আসলে একদম ওয়ান পিস। আচ্ছা লিটন, এই যে আমি আপনার আগের জেনারেশন নিয়ে মেনলি কথা বলি, যে পরের যেটা আসছে 7-8জন প্লেয়ারের কথা বললেন, 2020-এ যারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে, ঠিক আছে, যে ফর্মে মানে যে এজ গ্রুপে ওয়ার্ল্ড কাপ ইজ ওয়ার্ল্ড কাপ, সারা বিশ্বে ওই বয়সের মধ্যে তারা বেস্ট। তো এদের মেন্টালিটিতে মেজর কী চেঞ্জ দেখেন, এবং এরা হোয়াট দে ব্রড টু বাংলাদেশ ক্রিকেট, ওরা কী যোগ করেছে এই টিমটাতে? আমার কাছে মনে হয় তারা ভেরি ভেরি হচ্ছে, এটা কি থাকে থাকে না, জেদি ভাব সবগুলারই ভিতরে আমি দেখছি, যে একটু জেদি প্রকৃতি, যে ছাড়বো না। ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা বললাম, যে আমি যখন ক্রিকেট খেলেছি বা আমাদের এজে যারা ক্রিকেট খেলেছে, তারা ব্যাটসম্যানের মনে একটু ভয়ে ভয়ে ক্রিকেট খেলতো। এই প্লেয়ারগুলোর ভিতরে আমি ভয় দেখি না। যদি তারা ভয় নিয়ে ক্রিকেট খেলতো তাহলে এইভাবে এত পিটাতে পারতো না, তাই না? আপনি যদি দেখেন তামিম, ইমন বা হৃদয়, এরা যে ওয়েতে ক্রিকেট খেলে, এদের ভিতরে ভয় ডর খুবই কম। শামিম, আর পেস বোলিংয়ে যদি দেখেন আপনি সাকিব, শরীফুল, তো আমার কাছে মনে হয় এদের ভয় ডরটা খুব, আর ক্রিকেটিং এর ভাষায় যার যত ভয় ডর কম
সাকসেস হওয়ার চান্স সবচেয়ে বেশি। আচ্ছা, ব্যাটিং নিয়ে তো অনেক কথা হয়েছে। আমি একটা জায়গাতে আমার মতে এই মুহূর্তে আপনি ওয়ার্ল্ডের বেস্ট, যদি বেস্ট নাও হন ওয়ান অফ দ্য বেস্ট, সেটা হচ্ছে কিপিং। এবং আপনি বাবর আজমের যে কেসটা নিয়েছেন এই গত সিলেটে তো না, সিলেটে, হ্যাঁ। সিলেটে, ওইটা মানে আমার কাছে আনবিলিভেবল মনে হয়েছে। কারণ ডাউন দ্য লেগ ব্যাটসম্যান, আপনি বোধহয় ব্লাইন্ড সাইড, বল তো দেখেন নেই, না না, বল দেখার অপশনই নাই। ওইটা তো পুরা পুরা রিফ্লেক্স থেকে। জি। এবং ওইটার পরে যে আপনার সেলিব্রেশন, ওই লিটনের বোধহয় আমরা কেউ আগে দেখি নাই। পুরা ডানা মেলে আপনি মানে মনে হলো যে একেবারে উঠছেন, মেসির মতো সেলিব্রেশন অনেকটা। তো এইটা আপনি নিজে কি মনে করেন এই মুহূর্তে ওয়ার্ল্ডের? প্রথম হলো আপনার কিপিংটা ডেফিনেটলি সবসময় ভালো ছিল, এখন এটা বোধহয় আরেকটু ভালো হয়েছে, এটা একমত কিনা আপনি? প্লাস আপনার মতে আসলে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট উইকেট কিপার কে? আমি বলছি আপনি, আপনার মতে কে? দেখেন, আমি যখন ক্রিকেট ক্যারিয়ারটা শুরু করি আমি এজ এ উইকেট কিপার দেন ব্যাটসম্যান ছিলাম। সো আমি 15-17 যতগুলোই খেলেছি, ইনফ্যাক্ট 19ও আমি আগে উইকেট কিপার ছিলাম, দেন ব্যাটসম্যান ছিলাম। আমার উইকেট কিপার বলবো না যে আমি খুব ভালো ছিলাম, আবার বলবো না খুব খারাপ ছিলাম, বাট মানে Wicket যে keeper কেউ ছিলেন। টিমে নেওয়ার মতন আমাকে ছিল, মানে আমার কিপিংটা এমন ছিল। বাট আমি ব্যাটিংয়ে খুব একটা ভালো ছিলাম না, আমার গায়ে স্ট্রেংথ ছিল না, আমি মারতে পারতাম না। তো যখন আমি বিকেএসপিতে ভর্তি হই, কোচ মন্টু দত্ত, নাম হয়তো বা শুনেছেন, হ্যাঁ, 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 উনি আপনি আমাকে একদিন ওনার বললো কথা যে অনেকবার বলেছেন। হ্যাঁ, উনি বললো যে তুমি যদি এইভাবে ক্রিকেট খেলতে থাকো তাহলে খুব একটা বেশি দিন খেলতে পারবে না, আর বাংলাদেশ টিমে ঢোকার চান্স নেই। আমি বললাম কেন স্যার? বললো যে তোমাকে টপ অর্ডার ব্যাটসম্যান হতে হবে, 7 উইকেট কিপিং করো। কারণ ওয়ার্ল্ড ক্রিকেটে কিছু কিছু প্লেয়ার ছিল যারা 6-7 ব্যাটিং করে, বাট তাদের তো ওই স্ট্রেংথ দরকার, আমার তো ওই স্ট্রেংথ নাই তখন। আর আমি প্রথম থেকে জানেন যে আমি একটু টাইমিং করে খেলতে পছন্দ করি। সো উনি বললো যে নতুন বলে ব্যাটিং করা শুরু করো। তো আমি ওই যে আস্তে আস্তে নতুন বলে ব্যাটিং করতে করতে একটা সময় হয়ে গেল যে 9-10 পর্যন্ত আমি আসলাম ওই জায়গাটায়। তো 9-10-এ আসার পর এখন টিমে 3 উইকেট কিপার, আমি, বিজয়, সোহান। এখন সোহান হচ্ছে এদিক দিয়ে তুলনামূলকভাবে, বিকজ লম্বা, ড্রাইভিং স্কিল হ্যাঁ, ভালো, ও সবকিছু খুব মিলায় ভালো উইকেট কিপার। হ্যাঁ, তো সে উইকেট কিপিং করবে, টিমের পছন্দ সে। এখন আমি তো আর এত লম্বাও না, এত ইয়াও করতে পারি, বাট আমার খারাপ না আমি। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, অ্যাজ এ বিকজ আমি ব্যাটিংয়ে ভালো ছিলাম, তো আমাকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমাকে আর বিজয় ভাইয়ের ওপেন করানো শুরু করলো। তো আমি তখন আমার ফিল্ডিংটা ডেভেলপ করা শুরু করলাম আস্তে 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 আস্তে। দেন যখন ন্যাশনাল টিমে আসলাম তখন আপনি অবভিয়াসলি মুশফিক ভাই ওই ওই জায়গাটা রোল প্লে করে, সো ওখানে তো কোনো চান্স নেই আমার ওয়ান ডে ফরম্যাটে বা T20 ফরম্যাটে। তো আমি চেষ্টা করলাম যে আমাকে তো যদি ব্যাটিং করতেই হয় আমাকে ওয়াই নট একটা ভালো ফিল্ডার মানে নিজে তৈরি করতে হবে। কারণ আমার সত্যি কথা বলতে ছোট থেকে এতই পরিমাণে কিপিং করেছি যে কখনো থ্রোই করিনি। রাইট। তো আমি যখন শুরুতে থ্রো করা শুরু করি তখন আমার এখান দিয়ে প্রচন্ড ব্যথা হওয়া শুরু হলো, কারণ এটা দিয়ে আমি ইউজ টু না আমার বডি। পরে আমি রেগুলার প্র্যাকটিসে নিজে আধা ঘন্টা এক্সট্রা করতে 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 একটা সময় হয়ে গেল আমার কিপিংই পছন্দ হচ্ছিল না আমার নিজের, মানে থাকে কিপিং তো কষ্টের কাজ, অনেক কষ্টের না, কাজ। কষ্টের থেকে বড় জিনিস আমার কাছে ভালোই লাগতো না। আচ্ছা, আচ্ছা। কারণ আমি ফিল্ডিং এত পরিমাণে এনজয় করা শুরু করলাম, আমি ফিল্ডিং খারাপও করতাম না, ঠিক হ্যাঁ, আছে, ভালো ভালো ফিল্ডার হ্যাঁ। ছিল। সো আমি এত পরিমাণে এনজয় বিকজ আমি স্লিপে করতাম, পয়েন্টে করতাম, কাভারে করতাম, মানে ফিল্ডিং এ যে যা জায়গাগুলো আছে সবগুলোই করতাম। তো আমি দেখলাম যে আমি ফিল্ডিংই ভালো। আর ফিল্ডিং এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যখন 50 ওভারে গেম খেলবেন আপনার রেগুলার দৌড়াদৌড়ি হয়ে যেতেছে, তো আপনার ফিটনেসের কাজও ওয়ার্ম হচ্ছে। আপ হয়ে যাচ্ছে। তো এই চিন্তা করতে আর আমার মাথায় চিন্তা থেকে যে দূর আর কিপিং করবো না, কিপিং কেমন একটা মানে কেউ থ্যাঙ্কসও দেয় না, কোনো কিছু দেয় না, মিস করলে আবার সারাটা দিন ধরে কষ্ট করা লাগে, কারণ আপনার তো ফোকাসটা অনেক হাই অনেক দেওয়া। কঠিন, অনেক কঠিন। পরে আস্তে 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 চিন্তা করলাম, পরে সামহাও মানে আমার ভিতরে ইনার ফিলিংস শুরু হয়ে গেল যে না আমি আর কিপিং করবো না, কিপিং ছেড়ে দেবো। কারণ যেহেতু অপশনই পাচ্ছি না, আমি শুধু বিপিএল এ কিপিং করি, এছাড়া কিপিং এর অপশন নেই, কিপিং ছেড়ে দেবো। পরে একটা সময় মনে হলো না, কিপিং আমার ছাড়া যাবে না, বিকজ এটা আমার স্ট্রেংথ, আমি ফিল্ডিং পারি, এটা আমার প্লাস পয়েন্ট, কিন্তু আমার তো মেইন স্ট্রেংথ হচ্ছে আমি কিপিং। আর ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চাই আমার এটা একটা খুব ভালো হেল্প করবে যে অ্যাজ এ কিপার ব্যাটসম্যান হিসাবে আমি ভালো। পরে আমি আবার আস্তে 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 নিজের থেকে এটা শুরু করলাম, অ্যান্ড কিপিং তো করতেছিলাম অনেক দিন ধরেই, বাট একটু আপ অ্যান্ড ডাউন ছিলাম যে মানসিক দিক থেকে যে আমি কি করব কি করব না। বাট এগেন মোস্তাক আহমেদ আসার পর উনি আমাকে এটাতে অনেক, এখানেও মুস্তাকের রোল আছে। আমি তো বললাম উনি আসার পর আমাকে একটু অনেক ভালো গাইডলাইন দিয়েছে উনি। সো উনি আসার পর কিছু কথা বলার পর থেকে আমি এই জিনিসটাতে আরো বেশি ইনভলভ হই, অ্যান্ড ফ্র্যাঙ্কলি বলতে গেলে লাস্ট 3 বছর ধরে আমি
মানে যে ফরম্যাটেই খেলেছি কিপিং করতেছি, সো আইডিয়াটা এখন ডিফারেন্ট হয়ে গেছে। এখন আমি ফিল্ডিং করতে গেলে আমার স্ট্রাগল লাগে, মনে হয় বল জোরে আসবে কিনা আসতে, বাট লাস্ট বিপিএলও কিন্তু আমি বেস্ট ফিল্ডার। সো পুরো সিজনটা আমার ফিল্ডিং করতে হয়েছে, সো আমি ট্রাই করেছি আমার বেস্ট দেওয়ার আপনি এই ধোনির স্টাম্পিং এর কথা বলছিলেন, আমি এর আগে যখন আপনার সাথে লম্বা কথা বলেছিলাম, তারপর ম্যাককালামকে খুব ভালো লাগতো আপনার শুরুতে বলছিলেন, কুইন্টন ডিককরে খুব ভালো লাগে, যে খুব দাঁড়িয়ে 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 কিপিং করা, আপনি বলছেন আপনিও ট্রাই করেছেন ওইটা। আমি বলছিলাম যে এখন ওয়ার্ল্ড ক্রিকেটে যারা আসছে এরা তো পাস্ট, বা কুইন্টন ডিকক তো এখনও খেলে, ম্যাককালাম পাস্ট, ধোনি পাস্ট। আমি যে আপনাকে বলছি ওয়ার্ল্ডের 1 নম্বর উইকেট কিপার, এটা নিয়ে কি আপনার আপত্তি আছে? আপনার থাকবে না নিশ্চয়ই, ভালো কথা। না, আপনি বলাতে আমার কোনো কিছু আপত্তিও নাই, কোনো কিছু মানে আসতেছেও খুশিও না। নাই, কিন্তু আপনার 1 নম্বরে যদি আইসিসি থেকে বলে তাহলে আমি মানতে পারি। থেকে আমার কথা কি আসা যায়, কথাটা একদম সত্যি। আপনি কি জানেন একটা ওয়ার্ল্ড রেকর্ড আপনার কিপার হিসেবে প্রায় হইতে হয়নি? কোনটা? এটা আমিও একা খেয়াল করিনি। সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান বাই ছাড়া। বাই ছাড়া? হ্যাঁ। আচ্ছা। তো এই রেকর্ডটা হচ্ছে 726 রান, শ্রীলঙ্কার প্রসন্ন জয়বর্ধনে ইন্ডিয়ার সাথে 2009 সালে এই 726 রান হয়েছে, কোনো বাই রান হয়নি। আপনারটা হচ্ছে 715 রান নিউজিল্যান্ডের সঙ্গে হ্যামিল্টনে 2019। আচ্ছা ওরা 715 করেছে, 1 রানও আপনি বাই দেন নাই। আচ্ছা। তো এখন বাংলাদেশের ক্রিকেটে ওয়ান ডেতে এরকম একটা রেকর্ড ছিল, সময় নাসির আহমেদ নাসু আমাদের জার্নালিস্ট ছিলেন, আচ্ছা আচ্ছা। এটা অস্ট্রেলিয়া কাপ খেলা নিউজিল্যান্ডের সাথে, ওরা বোধহয় 338 করেছিল, কোনো বাই রান নাই। এটা ছিল তখন রেকর্ড যে কোনো বাই রান ছিল সবচেয়ে বেশি রান। তা আমরা নাসু ভাই তো খুব ভালো মানুষ, নাসু ভাইকে আমরা খেপাইতাম যে বলেই তো কিছু না, আসলে বাই হবে কীভাবে, নিউজিল্যান্ড তো সমানে মারছে। তখন 1990 সালে 338 রান তো অনেক রান। তো হ্যামিল্টনের ঘটনা তো তা না, 163 ওভার খেলা হয়েছে, জি। বল তো অনেকবারই পেছনে এসছে, এখানে একটা আপনি একটাও বাই দেন নাই। মজার স্টোরি আছে। বলেন না। মজার স্টোরি হচ্ছে, হয়তোবা আমার মনে পড়তেছে না, সেম ওইটাই ঘটবে যে আমি বল হাতে পাইনি। মিরাজ মনে হয় 53 ওভার বল করেছিল সামথিং। মিরাজ বোধহয় 200-র মতো রান দিয়েছিল প্রায়। হ্যাঁ, ম্যাককালাম ডাবল সেঞ্চুরি আমার করেছিল। একটা ওয়ানডে কথা মনে আছে, যে ওয়ানডে ম্যাচটা আমরা খেলেছিলাম ইন সাউথ আফ্রিকার সাথে, ব্যাটিং এ ছিল কুইন্টন ডিকক, হাশিম আমলা। বিশ্বাস করবেন পুরো 50 ওভারে কিপিং এ, মানে আমাদের খেলাটা 50 ওভারের সেকেন্ড হাফ চলতেছিল, তো পুরো মানে 43 কি 44 বা 45 ওভার পর্যন্ত খেলেছে। আমি 4টা বল পেয়েছি, 4টাই ওয়াইড। সো জিনিসটা হচ্ছে একটা বলে ধরতে হয় একটা বলও ধরতে হয়নি। তো বিষয়টা হচ্ছে যে না, 163 ওভার টেস্টে খেলা হলে বল 2-1টা পিছনে আসছে, তা তো আসছেই, কিন্তু মানে মানে আপনি এটা খুব বড় মনে করেন না, এটা আসলে হয়ে যায়। এটা এইটাও যে এটা কি আপনি জানতেন রেকর্ডটা? এটা কি প্লাস পয়েন্ট কোন রেকর্ডের দিক দিয়ে? না, একটা উইকেট কিপার কোনো বাই দেয় নাই, 163 ওভার সে কিপিং করেছে, বাইটা তো উইকেট কিপারের দোষী। এখন দেখা যায় যে অনেক আচ্ছা সময়, ওইটা বাদ দেন, এই যে মিরপুরের টেস্টে যে কিপিং করলাম আমি, ওটাতে কত রান বাই দিয়েছি? এটা তো মনে নেই। ওইটা কাউন্টেবল, বিকজ ওইটা উইকেটটা খুবই ডিফিকাল্ট ছিল। খুবই খুবই আনইভেন ছিল। ওই ফার্স্ট ইনিংসে মানে রেজওয়ান মানে অলমোস্ট 14 না 16 রান বাই দিয়েছিল, সো আমি ওখানে বাই দিইনি। ওইটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। হ্যাঁ, ওইটা আবার রান কম ছিল বলে রেকর্ডে আসেনি আর কি, এটা রেকর্ড বেশি বলে আসে। রেকর্ড না, আসলে জিনিসটা এইটাই, রেকর্ড তো এইটাই যে আপনার ডিপেন্ড করে। এখন আপনি একটা ম্যাচে হয়তো 5টা ক্যাচ নিয়েছেন, তো আপনি বুঝবেন যে ওই 5টা ক্যাচই হয়তো এমন কোনো ক্যাচ ছিল না, যে কেউ নিতে পারে। আপনার বাবর আজমের যে ক্যাচ, বা ওই যে স্লিপে আপনি ডাইভ দিয়ে যে ক্যাচটা নিলেন, আমি তো ওইটা লিখছিলাম, তো ওইটা যেটা উইকেটটা তাই ছিলেন না, ওটা লিটনের উইকেট। না, ওই সিনারিওটাই অন্যরকম ছিল, কারণ বাবর বাবর তো আজম বের করে নিয়ে এত যাচ্ছিল। ভালো ক্রিকেট খেলতেছিল, আর টু বি অনেস্ট যে উইকেটটাও খুবই ভালো ছিল, আর আমরাও যে খুবই ভালো বল করতেছিলাম তাও না। তা না, ওটা তো বই বলটা কি, ওই বলটা তো হ্যাঁ, মানে কিছু সময় লাক ক্রিকেটে ফেভার করে, তো আমার মনে হয় যে এই লাকটাই বাংলাদেশ টিমের জন্য হেল্প হয়েছে। এখন আপনি ব্যাটিং আর কিপিং এর প্র্যাকটিসের সময়টা ভাগ করেন কিভাবে? এটা তো অনেক টাফ জব। মজার জিনিস হচ্ছে আমি কিপিং করি না প্র্যাকটিসে। তাই? হ্যাঁ, আমার কাছে মানে 17-19 পর্যন্ত এত পরিমাণে কিপিং করেছি যেটা ওয়েস্ট অফ কিপিং মনে হতো আমার কাছে। আচ্ছা। মানে আমাদের বেসিক শেখানো হতো, আগে বল পড়বে, দেন কোমর উঠবে, দেন সাইড মুভমেন্ট করবে। এত সময় কই? আমি এই রুলস ফলো করতে যাই, যখন প্রথম নিউজিল্যান্ডে গেছি বল দেখি আমার গলা পর্যন্ত আসে, কারণ আমি তো মানুষটা ছোট, নিউজিল্যান্ডে উইকেট বাউন্স এরকম, হ্যাঁ। তা আমি দেখি, আমি আমার বেসিক ফলো করতে যাই, বল পড়ে আর বল দেখি লাফায়, আমি আর বল ধরতে পারি না। বল এখানে ধরার কথা, সে বল এখানে আসে, তো আমি ধরবো কিভাবে? তো এরপর থেকে চিন্তা করলাম যে কিপিং এত এত প্র্যাকটিস করে লাভ নেই, নর্মাল ভাবে থাকি, দেখা যাক কি হয়। মানে একদমই করেন না, একটু তো ফিল নেওয়ার জন্য করেন নাকি? ফিল দেওয়ার জন্য বলতে আমি স্পিন বলের প্র্যাকটিস খুব একটা করি না। আচ্ছা আচ্ছা। যখন আমি ফিল করি যে আমার করা দরকার, আমি তখন অনেক ড্রিল করি। যখন মনে হয় যে না আমি কনফিডেন্ট, সেটা কি মেনলি ক্যাচিং নাকি ফিট মুভমেন্ট, বা কি মানে কি ট্রেনিংটা কি করেন?
আমার কাছে যেটা মনে হয় যে আমার কিপিং এর যে জিনিসটা মনে হয় যে আমার গ্লাভসে বল মানে খুব আপনি লাগার পর easy- যে ফিলটা, সেই ফিলটা আমার খুব দরকার। আচ্ছা, কারণ আমি অনেক সময় কিপিং করতে করতে আমার ইনার যখন ভিজে যায়, আমার কাছে ইনার ফিলিংস আসে যে এই বলটা মানে পড়ে যেতে পারে বলটা ধরতে গেলে। সো তখনই আমার কাছে ডাউট ক্রিয়েট শুরু হয়। আর যখনই আমি একটা বল গ্লাভসে ধরি, তখন আমার কাছে মনে হয় যে কোনো বলই আমার হাত থেকে ছুটবে না। না আপনার ব্যাটিংয়ের মতো কিপিংটার মধ্যেও একটা সোয়ানের মধ্যেও ছিল, আমার সোয়ানেরও দেখে মনে হতো যে ন্যাচারাল কিপার, মানে আসেন একজন এক মনে হচ্ছে কষ্ট করে ধরছে, আর একটা হচ্ছে যে ন্যাচারালি। তা আপনার ব্যাটিংয়ের মতো কিপিংয়ের মধ্যে ওই একটা স্মুথনেস আছে, একটা ইজিনেস আছে, একটা এলিগেন্স আছে। কিপিং এর জিনিসটা মানে হতে পারে, বাট আমার কাছে মনে হয় এর ক্রেডিটটা সম্পূর্ণ একটা ব্যক্তির প্রতি যাওয়া উচিত মাইন্ড সেটআপের দিক দিয়ে। আমি বলবো না যে সেই কাজটা করেছে, বাট তার দুই একটা কনভারসেশন আমার লাইফে অনেক কিছু হেল্প করেছে। মনে আছে আমার 2000 কোন একটা সালে আমি কিপিং করতেছিলাম এবং কিপিংটা আমার স্ট্রাগলিং এ একটু লাগতেছিল আমার কাছে। আমি বললাম না, আমি আগে যখন ছোটবেলায় কিপিং করতাম পুরো কপি বুক কিপিং করার চেষ্টা করতাম, যে পা এদিকে যেতে হবে, হাত এদিকে যেতে হবে, বল যদি ভিতরে না টানি তার মানে আমি কিপার না। তো উনি আমি ওনার সাথে কনভারসেশন করতে করতে উনি আমাকে বলছিল, শোনো কিপিংটা হচ্ছে একটা আর্ট, ঠিক আছে, বাট যখন তুমি কিপিং করবে তখন আমার মনে করতে হবে তুমি অ্যাজ এ ফিল্ডার হিসেবে কিপিং করতেছো, জাস্ট বলটা ধরো। তুমি যদি কিপিংটাকে কিপিং হিসাবে চিন্তা করো তাহলে তুমি অনেক স্লো হয়ে যাবে। এটাকে চেষ্টা করো যে তুমি অ্যাজ এ ফিল্ডার তোমার কাজ হচ্ছে বল ধরা, সেটা এজ লাগে আসুক আর না লাগুক, তুমি শেষ পর্যন্ত কাজ হচ্ছে তোমার বলটা ধরতে হবে। তো ওই যে মাইন্ড সেটআপটা চেঞ্জ হয়েছে আমার ওই দিন থেকে, ওইভাবে প্র্যাকটিস করা। আমি অবভিয়াসলি বললাম যে ডিককের কিপিং আমি ফলো করি, কারণ আমার কাছে মনে হয় যে আমি যখন আমার কিপিং করতাম আমার এনার্জি লেভেল অনেক ডাউন থাকতো। আমি যখন দাঁড়ায় দাঁড়ায় কিপিং করি আমার কাছে নট অনলি দাঁড়ায়, মানে আমার কাছে মনে হয় যে আমার এনার্জি সেভিংসটা অনেক ভালো থাকে, উঠা বসার মধ্যে তো একটা যায়। অনেক যায়। আপনি যখন কন্টিনিউ বসবেন উঠবেন, সেটা যদি 90 ওভার হয় এনার্জি অনেক চলে যায়। সো আমার কাছে মনে হয় আমি দাঁড়ায় থাকি, সুন্দর মুভমেন্ট করি, আমার এনার্জি লেভেলও ভালো থাকে। এই লোকটা নিশ্চয়ই মুস্তাক আহমেদ না? না, এই লোকটা নিশ্চয় মোস্তাক আহমেদ না, এই লোকটা হচ্ছে স্যার ফাহিম স্যার। ও, নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম স্যার। খুবই আপনাকে হেল্প করছে। লিটন, আপনি তো বাংলাদেশের একটা ফরম্যাটের ক্যাপ্টেন এবং বাকি দুই ফরম্যাটেও আপনি ক্যাপ্টেন্সি করেছেন। তো ক্যাপ্টেন্সি নিয়ে তো গত কিছুদিনে 1-1.5 বছর অনেক কিছু হয়েছে। শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিল, প্রথমে টি-20 ছেড়ে দিল, তারপর যখন তার ওয়ানডে ক্যাপ্টেন্সি গেলো পুরাটাই ছেড়ে দিল, পরে আবার ফিরল টেস্টে, পরে আমরা 3 ক্যাপ্টেনের ফরম্যাটে গেলাম, যেটা আগেও ছিল এক সময়। তো শান্তর পয়েন্ট ছিল যে 3টা ক্যাপ্টেন আসলে ভালো না একটা দলের জন্য। আপনার মতটা কি? না, আমার কাছে এই নিয়ে আমার ক্যাপ্টেনশিপ নিয়ে আমার কাছে কোনো ওরকম ইয়া নেই। ক্যাপ্টেন যদি ভালো হয় 3 ফরম্যাটে একটা দিয়েও চলে, ক্যাপ্টেন যদি ভালো 3টাই হয় 3 ফরম্যাট দিয়ে চলে। কিন্তু একটা ডিভাইড, এটা লয়ালিটি ডিভাইড হয়ে যায় না কি ড্রেসিং রুমে? সে ধরুন অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ হবে, টি-20 সিরিজ হবে। ওয়ানডেতে মিরাজ ক্যাপ্টেন, শেষ দিনে হয়তো আপনি টি-20 ভাবা শুরু করছেন, আবার প্লেয়ারদের আপনার কথা শুনতে হচ্ছে। একটা আমি জানি আপনারা 3জন বোধহয় বেশ ক্লোজ না, আপনি, শান্ত আর মিরাজ? হ্যাঁ, আমরা আমরা খুবই ক্লোজ। অফিসিয়ালি ক্লোজ নাকি আসলেই খুব ক্লোজ? মানে আপনাদের মধ্যে কোনো ওই অর্থে মানে আমার তরফ থেকে তো আমি ক্লোজ, আমি বাংলাদেশের সবার সাথেই ক্লোজ। মানে এমনিতে আপনাদের আমাকে সবাই যেটা বোঝানোর চেষ্টা করে যে আমাদের 3 ক্যাপ্টেনের মধ্যে যেহেতু রিলেশন এবং কমিউনিকেশনটা খুব ক্লিয়ার, খুব ভালো, এই জন্য প্রবলেম হচ্ছে না। এটা কি আসলে সত্যি? না, আমার কাছে মনে হয় না আমাদের কোনো সমস্যা আছে, আর প্রবলেম হওয়ারও তো কোনো আপনি আইডিয়াল কি মনে করেন যে সে, আপনি যেটা বললেন যে একজন খুব ভালো ক্যাপ্টেন, সেক্ষেত্রে মডার্ন ক্রিকেটে 3টা ফরম্যাটে সে থাকলে কি বেশি চাপ হয়ে যায়? এটাকে আলাদা করা ভালো, নাকি আপনি মনে করেন একজন থাকাই ভালো, তাহলে পুরো ড্রেসিং রুমটা জানে যে হি ইজ আওয়ার ক্যাপ্টেন, হি ইজ আওয়ার লিডার? না, এগেন আমি আমার আমার হয়তো বা কনভারসেশনগুলা অনেকেরই সাথে মিলে না, বা অনেকে মনে করে যে আমার কথাবার্তা হয় না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যে জিনিসটা অলওয়েজ ফিল করি, লিডার, ভালো টিম হতে গেলে লিডার 15 জনকেই হতে হবে। আপনি এক ক্যাপ্টেন দিয়ে কখনো একটা হোল টুর্নামেন্টও জিততে পারবেন না, কোনো কিছু জিততে পারবেন না। হ্যাঁ, আমি ক্যাপ্টেন, আমাকে একটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে যে আমি টিম গাইড করব, বাট ইন্ডিভিজুয়ালি যদি প্লেয়ারের ভিতর লিডার না হয় তাহলে কিন্তু ঝামেলা। আপনি এক লিডার হয়ে 15 জনকে গাইড করা খুব ডিফিকাল্ট। সো আমার কাছে মনে হয় যে যদি দেখেন ইন্ডিয়ান টিমরা এত ডেভেলপ কেন করতেছে খুব তাড়াতাড়ি, আইপিএলে ক্যাপ্টেনশিপ করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিফারেন্ট। আপনি যদি এখন ইন্ডিয়ান টিম একটা ওডিআই টিম ঘাটেন, 7 জন ক্যাপ্টেন পাবেন। 7 জন ক্যাপ্টেন মানে আমি বলতেছি না যে ক্লাস, 7 জন ক্যাপ্টেনের 7 জন 7 জনের চিন্তা চিন্তাটা পাবেন। তো 7 জনের চিন্তা যখন এক জায়গায় আসবে, হয়তোবা চিন্তাটা এক নাও হইতে পারে,
বাট সবাই সবাই জায়গা থেকে তো চিন্তা করতেছে, তার মানে কি আপনি গেম নিয়ে চিন্তা করতেছেন, তো আপনার গেম কোনো না কোনো সময় তো ডেভেলপ করবেই। না সেটা এগ্রিড, মানে যে মানে থিঙ্ক লাইক এ লিডার, নট নট অ্যাক্ট লাইক দ্যাট, মানে নট নেসেসারিলি আপনার ক্যাপ্টেন চিন্তা তো তাকে করতেই হবে তার ইন্ডিভিজুয়াল খেলা নিয়ে, দলের খেলা নিয়ে। বা আপনি যখন নর্মাল মেম্বার থাকেন ডেফিনেটলি চিন্তা করেন যে ক্যাপ্টেন এটা করতেছে, আমি হলে কী করতাম, এটা তো থাকি। কিন্তু এমনি ওভারঅল আপনি 3 ক্যাপ্টেন আপনি কোনো প্রবলেম দেখেন না। না, আচ্ছা, এখন আমি T20 ক্যাপ্টেন্সিতে আসি, যেটাতে আপনি এখন ক্যাপ্টেন। এবং T20 ক্যাপ্টেন আলোচনা করতে গেলে আপনার নেতৃত্বে বাংলাদেশ বেশ কিছু সাকসেস পেয়েছে। T20 টিমটা মোটামুটি একটু গুছিয়ে উঠছে বলে আমরা মনে হচ্ছিল। এর মধ্যেই সেই ওয়ার্ল্ড কাপের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো, যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটা বহু বছর আলোচিত হবে। যে এবং ওয়ার্ল্ড কাপ যারা বাংলাদেশ অনেক কষ্ট করে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে দেখেছে 97 আইসিসি ট্রফি জিতে, তারা এই জিনিসটা আরও বেশি বুঝে যে একটা ওয়ার্ল্ড কাপ কত বড়, যেটা আমরা ইচ্ছে করে খেললাম না। আপনি ফার্স্ট যখন শুনলেন এটা যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাবে না, বিইং এ ক্যাপ্টেন, আপনার ওই মুহূর্তের ফিলিংসটা যদি একটু আপনি রিকল করতে পারেন, ওই মুহূর্তে আপনার কী মনে হয়েছিল এবং কতটা খারাপ লেগেছিল, কখন শুনেছিলেন, কীভাবে শুনে, আমি তো ওই পুরো জিনিসটা শুনতে চাই। যে দ্যাট ওয়াজ ডেফিনেটলি আপনার কেরিয়ারের একটা খুব কঠিন একটা সময়। না, আমরা তখন মানে বিপিএল খেলতেছিলাম। সো বিপিএল এর মাঝখানে হয়তো বা আমরা ম্যাক্সিমাম প্লেয়ারই আভাস পাচ্ছিলাম যে বাংলাদেশ টিম যাবে না খেলতে। সত্য কথা বলতে এখন কিছু জিনিসের কখনো অ্যান্সার থাকে না। আমি বা আমরা বাংলাদেশ টিম সবাই পরিশ্রম করি যে একটা আলটিমেট গোল হচ্ছে ওয়ার্ল্ড কাপ, যে আমরা ওয়ার্ল্ড কাপ ইভেন্টে যাব, ভালো করবো, এটা হচ্ছে বিগার ড্রিম। বাট আপনি যখন জানেন যে ওটা আপনার কন্ট্রোলে নেই, আপনি ওখানে সময় কাটানোর তো কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, যদি ওই টাইমটাতেই যদি আমরা সবাই বাসায় থাকতাম তাহলে বেশি খারাপ লাগতো। টাইমটাতে আমরা ম্যাক্সিমাম সময় বিপিএলে ইভেন্টে ছিলাম, সো বিপিএল নিয়ে ব্যস্ত ছিলাম, বিশেষ করে আমি বিপিএল নিয়ে ব্যস্ত ছিলাম। অ্যান্ড যখন বিপিএল শেষ হলো, যখন জানতে পারলাম যে যাবে না, হ্যাঁ, দু একদিন খুবই আপসেটিং ছিলাম, আফসোস হয়েছে যে এত বড় একটা ইভেন্টে যেতে পারবো না। বাট অ্যাট দ্য সেম টাইম মানে ওয়ার্ল্ড কাপে যাবো কিনা এটা নিয়ে আপসেটিং এর থেকে বড় জিনিস ছিল যে ক্রিকেটটা আবার কবে স্টার্ট হবে। মানে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছিল যে ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে যে যাচ্ছি না, হলো না, একটা কিছু করার নেই হাতে, বাট ক্রিকেটটা কবে হবে, যে ক্রিকেটের নেক্সট ক্রিকেটটা আমি কবে থেকে খেলবো, আমি কি ওয়েতে চিন্তা ভাবনা করব, সেটা নিয়ে একটু মানে কয়েকটা দিন, এক সপ্তাহের মতন একটু ডিফিকাল্টি ফেস করেছে। আপনাকে কোশ্চেনটা আরও বেশি করে করার কারণে, যে যারা টিমে ছিল সবার ক্ষেত্রেই একই ফিলিং হবে, আপনার জন্য স্পেশালি করার কারণটা হচ্ছে যে আমরা দেখছিলাম যারা আগের 6 মাস 8 মাস আপনি টিমটাকে একটা গোছানোর চেষ্টা করছেন। ডেফিনেটলি এটা ওয়ার্ল্ড কাপ মাথায় রেখেই করে, এটা T20 হোক, ওয়ানডে হোক, আপনি এজ এ ক্যাপ্টেন কোন পজিশনে কে খেলবে, কার কী রোল হবে, এটা একটু, এবং এটা নিয়ে আপনি বেশ মানে কি বলবো যে আমাদের অনেক ক্যাপ্টেনের মধ্যে যেটা থাকে না, আপনি একটু ফাইটও করেছেন নানা বিষয়, এটা আমি আসবো পরে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আপনার জন্য হয়তো হার্ট ব্রেকিংটা, আমি আপনাকে জোর করে মন খারাপ করতে চাচ্ছি না, করাতে যেটা হয়েছে পারবেন না। না পারবো না, যেটা হয়ে গেছে অলরেডি, সময় তো সব কিছুর উপর প্রলেপ দিয়ে দেয়। কিন্তু আপনার জন্য আরও বড় ছিল, কারণ আপনি তো সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপের নামছেন, আপনি টস করতে নামছেন, এটা ডেফিনেটলি একটা ক্রিকেটারের ড্রিম। তার সঙ্গে হচ্ছে যে আপনি এত কষ্ট করে একটা টিমকে দাঁড় করালেন, তারপরে বাংলাদেশকে কেমন করতো না করতো আমি মনে করি ভালো হয়তো চান্স ছিল, হয়তো ভালো করতো না। আপনার জন্য এটা অনেক কঠিন ছিল, আমি এটা বলতেছি। আপনাকে তো আবার একই সঙ্গে বোধহয় প্লেয়ারদের সঙ্গে কথা বলতে হয়েছে, তাদেরকেও বোধহয় আবার আপনাকে করতে হয়েছে যে ওকে যেটা হয়েছে ফাইন, আমরা আবার নতুন করে শুরু করবো এমন কিছু। আমি একটু যদি ডিটেল বলেন, এটা আর এখন কিছু নাই, এখন তো যারা এই সিদ্ধান্ত নিয়েছিল তারা তো ক্ষমতায় নাই, এখন ফ্রিলি বলতে পারেন। না, তখন তো কিছু বলতে পারেন না আপনারা, সত্যি কথা। ক্ষমতা না, আমি তখনও বলিনি, এখনো বলবো না, ক্ষমতার বিষয় না। বিষয়টা হচ্ছে যে অ্যাজ এ প্লেয়ার আমাদের কাজ ছিল ক্রিকেটটা খেলা, কি কারণে খেললো না এটা তো আমার হাতে নেই, বা এটা নিয়ে আমি, ওই জন্য তো আরও বেশি রাগ হবে। না এটা আপনি নিজে ডিসিশন নিয়ে কিছু করলেন না, ফাইন, এটা আপনার রেসপন্সিবিলিটি, আমাকে আপনার কিছু করতে দিলেন না, তখন আমার আরও রাগ হবে। জিনিসটা হচ্ছে কি, এটাকে কেমনে বলবো, কিছু জিনিস থাকে না যে ওই সময়টা এমন ছিল যে কি কি ডিসিশন হবে না হবে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তো আমিও অনেক কিছু জানতাম না। So, আমাকে যদি প্রথম থেকেই যদি ওই রোলটা দেওয়া হতো যে না ক্যাপ্টেন হিসেবে আমি সব কিছু জানি, তখন আমি একটা নিজের ভিতরে ফিলিংস কাজ করতে পারতাম যে না আমি তো ওন করতেছি সব কিছু। আচ্ছা, অবভিয়াসলি আমি টিম ওন করতাম, বাট টিমের বাইরেও তো অনেক কিছু থাকে ওন করার মতন, সেগুলো তো আমি ওন করতাম না। মানে ক্রিকেট বোর্ডের সঙ্গে কমিউনিকেশনটা এরকম ছিল না। আমাকে যখন ফার্স্ট ক্যাপ্টেনশিপ দেওয়া হয়, প্রথম যেদিন ক্যাপ্টেনশিপ পাই, সেদিন আমাকে ক্যাপ্টেনশিপে ডাকলো, ডাকে আমাকে কংগ্রাচুলেশন দিয়ে পেপার ধরা দিল, এটা তোমার টিম। সো আমি ক্যাপ্টেন হিসেবে আমার কোনো সে নাই, আমাকে টিম ধরা দিয়ে বলতেছে এটা তোমার টিম, এখন
যাও নেক্সট সিরিজ থেকে তুমি ইনপুট দিবা। তো আমি নেক্সট সিরিজ থেকে ইমপ্রুভ দিতে যাই, তো ওই কাহিনী চলে আসলো আপনাদের সামনে। আর তো জিনিসটা হচ্ছে এমনই, জিনিসটা হচ্ছে যে আমাকে যখন 15 জন প্লেয়ার দেওয়া হয়েছে, 15 জন প্লেয়ারকে আমি আমার মতন করে চেষ্টা করেছি কিভাবে একটা টিমকে বেটার করা যায়। সাথে আমার ম্যানেজমেন্ট হেল্প করেছে, সাথে কোচরা হেল্প করেছে, অবভিয়াসলি প্লেয়াররা তো সে জায়গাতে আমাকে মানে ফিডব্যাক দিয়েছে, আমি যেভাবে চিন্তা করেছি তারাও আমাকে ওই সেভাবে ফিডব্যাক দিয়েছে। আপনাদের যখন পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ডাকলেন, আপনারা সবাই জানেন কিছু প্লেয়ার গিয়েছিলেন, তো সেইখানে কি আপনাদের আসলে আদৌ কোনো মত দেওয়ার সুযোগ ছিল যে আপনারা খেলতে যেতে চান না, না ওখানে কোশ্চেন আউট ছিল, ওখানে জাস্ট বলা কোশ্চেন আউট ছিল? কোশ্চেন আউট ছিল। মানে আমরা গেছিলামই ওখানে জাস্ট পার্টিসিপেট করতে, চা খেতে, তো মানে দেখানো একটা মিডিয়াতে যে আমরা প্লেয়ারদেরকে দেখেছি। তো আমরাও গিয়েছি ওইভাবেই, আমাদেরও মাইন্ড সেট আপ ছিল যাচ্ছি এসি রুমে বসে একটু চা খাবো, এই আর কি। মানে সিদ্ধান্ত হয়ে গেছে, এটা জাস্ট আপনাদের জানানো, জানানো। যেটা আপনারা অলরেডি জানেন। এমনিতে আপনারা ওইখানে কিছু বলেন টলেন নেই? আমরা না, আমাদের কাছে জানতে চেয়েছে যে আমরা কি চাই, তা আমরা প্লেয়ার কি চাবো, ফাইট করতে তো চাবো না, আমরা বলবো যে আমরা ক্রিকেট খেলতে চাই। তো তাদের পক্ষে একটা কথা ছিল যে না, ওই ওই দেশের সেফটি নাই, এই নাই সেই নাই। তা আমি বললাম আমরা তো পাকিস্তানে যাইও ক্রিকেট খেলেছি, রুমের বাইরে তো গান নিয়ে দাঁড়ায় থাকতে, এর থেকে ভয়ঙ্কর জিনিস আর কি হতে পারে। তো আমরা যদি পাকিস্তানে যাই ক্রিকেট খেলতে পারি, তাহলে ওয়াই নট ইন্ডিয়া। আর এটা এটা আরো আইসিসি টুর্নামেন্ট, সিকিউরিটিটা ওদের দায়িত্ব। এটা সম্পূর্ণ তাদের কল ছিল, আমরা এজ এ প্লেয়ার হিসেবে আর কি বলবো। না, পরে এই কথাটা কেন জিজ্ঞেস করলাম, পরে এরকম একটা কথা হয়েছে যে প্লেয়ারদের যখন আমরা জিজ্ঞেস করেছি, কেউ তো উঠে দাঁড়ায় বলেনি আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে চাই। উনি কি পদে আছে এখন? না, এখন নাই। পদে না থাকার পরে মানুষ অনেক কিছুই বলতে পারে যখন শেষ হয়ে যায়। আচ্ছা, ক্যাপ্টেন হিসেবে আমার একটা জিনিস খুব মানে ভালো লেগেছে, খারাপ লেগেছে না বলি, রিমার্কেবল লেগেছে, যেটা হচ্ছে যে শামীম হোসেন পাটোয়ারি, আপনার টি-20 টিমের খুব ইম্পর্টেন্ট একজন প্লেয়ার, তাকে আপনি ক্যাপ্টেন হিসেবে ওপেনলি ক্রিটিসাইজ করেছেন পোস্ট ম্যাচে এসে। তো এটা খুব ইন্টারেস্টিং, কারণ ক্যাপ্টেনরা প্লেয়ারদের আগলে রাখে। আবার যেমন সুনীল গাভাস্কার একবার বলছিল কপিল দেব সম্পর্কে যে একটা বাজে শট খেলে আউট হয়ে যাওয়ার পরে টেস্ট কনফারেন্সে গিয়ে বলছে যে আমার মনে হয় না কপিল দেব কোনোদিন আর 50 করতে পারবে টেস্টে। পরের ম্যাচে কপিল দেব 70 না 80 করছে, ফাটাই ফেলছে, এসে বলছে স্কিপার আমি তোমার ভুল প্রমাণ করছি। তো তখন গাভাস্কার বলছে আমি এই জন্যই বলছি, গাভাস্কার মানে কলামে লিখেছিলেন, গাভাস্কার বলছে আমি এই জন্যই এটা লিখেছিলাম, ওয়েল ডান ক্যাপস। আপনি হয়তো ওইটা ভেবেই করেছেন, কিন্তু আমাদের দেশের জন্য এটা আনইউজুয়াল যে আপনি পোস্ট ম্যাচে গিয়ে শামীম যে ওয়েতে আউট হয়েছে এটাকে আপনি ক্রিটিসাইজ করলেন। এটা কি আপনি প্ল্যান ছিল এটা? আমাদের দেশে ইউজুয়াল কোনটা জানেন, মানে ক্যাপ্টেন কিছু বলতে পারবে না, বাট বাইরে মিডিয়াতে তাকে নিয়ে উড়াই ফেলতে পারবে, সেটা ইউজুয়াল। কিন্তু আমি এজ এ ক্যাপ্টেন হিসেবে বললে সেটা সমস্যা। জিনিসটা তেমন না, জিনিসটা হচ্ছে যে গাইডলাইন অনেক বড় জিনিস। আমার কাছে মনে হয় যে আমার ক্রিকেট ক্যারিয়ারে যদি ওই সময়টায় আমি গাইডলাইন পেতাম, কেউ একজনের হাত আমার কাঁধে থাকতো যে তুমি এই জিনিসগুলো ভুল করতেছো, তুমি এখান থেকে সংশোধন হও, তাহলে মনে হয় আমার ক্রিকেটটা আরও বেটার হতো। তা আমার মনে হয় শামীম ওই ওই কোয়ালিটিতে আগাচ্ছিল। তার কাছে মনে হচ্ছিল যে ক্রিকেটটা একটা, অবভিয়াসলি আমি বললাম ক্রিকেট একটা ফান, বাট ফানের সাথে সাথে রেসপন্সিবিলিটি Of অনেক course. বড় জিনিস। তো ওই জায়গার থেকে ছন্নছাড়া হচ্ছিল রেসপন্সিবিলিটির দিক থেকে। তো আমি তাকে বোঝানোর জিনিসটাই হচ্ছে এটা, যে ও যেন বুঝে যে ক্রিকেটে ও এই টিমটাতে কতখানি ভ্যালু রাখে এবং ওর উইকেটটাও কতখানি ভ্যালু। না, আপনি এটা ওকে ইন্ডিভিজুয়ালি নিশ্চয়ই অনেকবার বলেছেন, ইন্ডিভিজুয়ালি না বলে কখন আপনি সিদ্ধান্ত নিলেন যে এখন পাবলিকলি যাওয়া উচিত? মানে শুধু শুধু বুঝিয়ে হচ্ছে না, আমি এই জায়গাটা বুঝতে যাচ্ছি যে এটা তো একটা বড় কল, যে আপনি তো নিশ্চয়ই প্লেয়ারদের ড্রেসিং রুমে অনেক প্লেয়ারের সাথে অনেক কথা বলেন, তাদের অনেক কিছু। না, আমি আমার রিসেন্ট পাস্টে ক্যাপ্টেনশিপ তো আগেও করেছি, বাট এইভাবে তো আর মানে এক বছরের জন্য কোনো টিমকে আমি হ্যান্ডেল করিনি। তো এক বছরে হ্যান্ডেল করতে যাওয়া জিনিসটা বুঝলাম যে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট কোয়ালিটির হয়, প্রত্যেকটা মানুষের সাথে ওয়ে অফ টকিং ডিফারেন্ট ডিফারেন্ট হতে হয়। তো এর ভিতর শামীম পাটোয়ারি একজন আছে আর শরীফুল একজন আছে, যাদের সাথে হাসি মুখে সবসময় কথা বলা উচিত না। মানে তারা এতটাই মানে কি বলবো আরাম প্রিয় একটা মানুষ, সবসময় মজার ভিতর থাকে। ওদেরকে যদি আপনি কোনো সিরিয়াস জিনিসও বলেন সেটাও ওরা মজা করেই নেয়। তো আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা মানুষকে আমার একটু যদি চোখ বা একটু থ্রেড দিয়ে কথা না বলি, তাহলে তার কাছ থেকে আমি জিনিসটা আদায় করে নিতে পারবো না। তো আদায় করা নেওয়ার জন্য হয়তো আমি মানুষের কাছে খারাপ হয়েছি, বাট অ্যাট দ্য সেম টাইম আদায়টা তো আমারই করতে হবে, টিমের জন্যই বেটার। এটা ক্যাপ্টেন্সির একটা খুব বড় পার্ট হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট, এবং সবাই সব কিছুতে ঠিক করে না, কাউকে হয়তো পিঠে হাত রাখলেই করে, কাউকে হয়তো দাবাড়নি দিতে হয়, বুঝতে পেরেছি আমি। এবং এরপরে যখন শামীমকে বাদ দিল সিলেক্টররা, ওইটাও খুব বাংলাদেশের খুব ক্যাপ্টেনদের জন্য খুব ইউজুয়াল না। আপনি প্রেস কনফারেন্সে সিম্পলি ব্লাস্ট করলেন সিলেক্টরদের,
ওইটাও তো আমি মনে করি যে ওই জায়গা থেকে আসছে যে আপনি যে আগের যে ফিলোসফির চেঞ্জটা বলছেন যে ওকে ফাইন, ক্রিকেট একটা খেলা, আমি আমার মতো করে খেলবো এবং যেটা ঠিক মনে করতেছি আমি এটা বলবো। আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম যখন ক্যাপ্টেনশিপ ঘোষণা করে, লাইক লিটন কুমার দাস এজ এ ক্যাপ্টেন, প্রেস কনফারেন্স করবে লিটন কুমার দাস, টস করবে লিটন কুমার দাস, ম্যাচ হারার পরেও যাবে, জেতার পরেও যাবে, তাহলে ওয়াই নট লিটন কুমার দাস জানবে যে কে আসবে আর কে যাবে না। টিমটা যখন আমি চালাবো তাহলে আমার তো উচিত অ্যাটলিস্ট কে টিমে ইনভলভ হচ্ছে আর কে টিম থেকে আউট হয়ে যাচ্ছে এটা জানাটা উচিত না? একদম। তো আমি সেই জায়গা থেকেই বলেছি যে এটা তো আমার কল হওয়া উচিত। হ্যাঁ অবশ্যই সিলেক্টরদের কল থাকবে, ডিসকাশন থাকবে, সেই জায়গায় যখন ডিসকাশন হবে না সেটা খারাপ। জানা উচিত দুইটা কারণে, একটা হচ্ছে আপনি ক্রিকেট এখনও আমি মনে করি যত কোচ আসুক এখন তো 7জন 8জন 10জন সাপোর্ট স্টাফ থাকে, স্টিল এটা ক্যাপ্টেন্স গেম। আরেকটা কারণ হচ্ছে যে না হলে তো আপনার প্লেয়ারের উপরে অথরিটি থাকবে না। আপনি যে একটা প্লেয়ারকে বলবেন যে তুই তোর মতো করে খেলে যা, আমি আসি তোর পাশে, পরে দেখলেন তোর সে তার মতো খেলতে গিয়ে আউট হয়ে গেছে, আপনি কিছু করতে পারছেন না, তখন তো আপনি নেক্সট এই প্লেয়ারের কাছ থেকে সেটা পাবেন না। তার কাছ থেকে আপনি যেটা চাচ্ছেন আর কি, হ্যাঁ সে যে সেলফলেস খেলবে, দলের জন্য খেলবে, সে তো এটা পাবে না। এটা তো খুব ইম্পর্টেন্ট। জি, এই অবশ্যই। কালচারটা মিসিং আমাদের দেশে এখনও না। আমার মনে হয় না, আমার পরে আর মিসিং আছে। মানে এখন ঠিক হয়েছে এটা? এরপরে তো আর কোনো নিউজ হয় নাই। এটা কি হাবিবুল বাসার সুমন চিফ সিলেক্টর কয়েকদিন আগে হলো, কিন্তু এইটাতে হয়তো একটু চেঞ্জটা আসছে। এটি কিন্তু আমরা জানেন আমার ক্যারিয়ারের শুরু থেকে লিখে আসতেছি, এই যে ক্যাপ্টেনদের যে একটা বড়ই থাকবে, তাদের একটা নট নেসেসারি ভোট তো নাই সিলেকশনে, কিন্তু এটা কিন্তু ছিল মানে ক্যাপ্টেন আর কোচের একটা মত নিয়েই টিম করা হতো। মাঝে মধ্যে অবশ্য নাজমুল হোসেন পাপন নিজেই করে ফেলতেন, সেটা অন্য কথা, কিন্তু এই তাদের মতামতটা নেওয়া হতো। এটা কি নেওয়া শুরু হয়েছে এখন আবার? হ্যাঁ, না না, আমার সত্য কথা বলতে আমার আন্ডারে আমি ওয়ান ডে এবং টেস্টে যেতে পারবো না, বিকজ সিলেকশনে আমি থাকি না। সো আমি টি-20 ফরম্যাটের সিলেকশনে থাকি। সো আমার সিলেকশন, আমার টিমে কে খেলবে এটা আমি জানি এবং আমিই করি, আমার কোচ করে। 15 জনের কাজ হচ্ছে সিলেক্টরদের সাথে কোচ এবং ক্যাপ্টেনের সাথে মিটিং করা। 11-এ কে খেলবে এটা ক্যাপ্টেন এবং কোচের টিম ম্যানেজমেন্টের কাজ। সো আমার টিমটা ওইভাবেই চলে। এমনি গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে আপনার রিলেশন কেমন ছিল? খুবই ভালো। আপনাকে যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে না ওটা 2 ম্যাচে খারাপ করার পরে আপনাকে 3rd ম্যাচের আগেই ঢাকায় পাঠিয়ে দিলেন প্রিমিয়ার লিগ খেলতে। শ্রীলঙ্কার সাথে ছিল ব্যাক টু 0। আচ্ছা, ওয়ানডেতে তো আপনার প্রচুর শূন্য, 16টা শূন্য। প্রচুর শূন্য হয়েছে রিসেন্ট 2-3 বছর আগে। হ্যাঁ, 2-3 বছর আগে আমি দেখছিলাম একটা যে টেস্ট ক্রিকেটে 94 ইনিংসে মাত্র আপনার 2টা শূন্য, এবং আপনার উপরে একটা শূন্য আছে অনেকের, যে অনেক ম্যাচ খেলেছে কিন্তু একটা শূন্য, কিন্তু এটা আপনার সবচেয়ে বেশি ম্যাচ খেলে সবচেয়ে কম শূন্যের রেকর্ডে 10 নম্বরে। আপনি মনে হয় যদি আরো খুব ভালো মতন বুঝতে পারবেন যদি আমি 2023-এ ওয়ার্ল্ড কাপ থেকে 2026-এর এই পর্যন্ত যদি ঘাটেন তাহলে শূন্য সংখ্যাটা বেশি। এই একদম ইনফ্যাক্ট এই যে স্পেলটা গেল আপনি যে বাদ পড়লেন, এর পরে তো সিঙ্গেল ডিজিট আপনার টানা 9 ইনিংসে হচ্ছে সিঙ্গেল ডিজিট, 2টা নট আউট ছিল, এর মধ্যে 4টা শূন্য এই সময়, এই রিসেন্ট গত বছর মনে হয়। এরপরে আপনি ওয়ানডেতে ব্যাক করলেন, তারপরে আপনার সর্বশেষ ইনিংসটা 76। আপনি এখন মনে করেন যে আপনি ওয়ানডেতে একটা প্রবলেম বলছিলেন, আপনি যে বলগুলো আপনি খুব ভালো মারতেন সেগুলোতে আউট হয়ে যাচ্ছিলেন। আমি ওই 14 মাস আগের ইন্টারভিউর কথা বলছি। ওইটা কি কিছুটা আপনি মানে ওয়ার্কআউট করতে পেরেছেন মানে ওয়ানডেতে? কারণ আপনার ওয়ানডেতে লাস্ট ইনিংসগুলো মনে হয় 41, 46, একটা 7, একটা 76। একটা পজিটিভ সাইন যে ওর পরে আর স্লিপে আউট হয়নি এখন তৈরি, যেটা আমি স্ট্রাগল করতেছিলাম ওই সময়। তো ওর পরে আর ওইখানে আউট হয়নি। আউট তো আমি হচ্ছে, আউট তো হবে না কোথাও না কোথাও, বাট ওখানে হয়নি। তো এটা কি মানে আপনি ওয়ার্কআউট করে কি করেছেন নাকি এটা অটোমেটিক তার হওয়ার কথা না, কাজ করেছেন? স্বাভাবিক বিষয়, টোটালি হচ্ছে চিন্তা এবং চিন্তার সাথে সাথে কাজ করা। এমন না যে কেউ চিন্তা ছাড়া কাজ করেই ভালো কিছু করে। ফার্স্টে চিন্তা করতে হয় যে কোথায় কি হচ্ছে, দেন ওখান থেকে ওয়ার্কআউট করে বের হয়। এমনিতে আপনি 3টা ফরম্যাটের মধ্যে, আমি লাস্ট 5 মিনিটস প্রায় শেষ দিকে চলে এসেছি, 3টা ফরম্যাটের ভিতরে আপনি টেস্ট ক্রিকেট সবচেয়ে পছন্দ করেন আমাকে বলেছিলেন, এবং আমার নিজেরও খুব টেস্ট প্রিয়, এটা আমি আপনাকে বলেছি। তো এটা তো স্টিল আপনি টি-20 ক্যাপ্টেন হওয়ার কারণে টি-20 প্রিয় হয়ে যায়নি তো আবার? না না না, টি-20 হচ্ছে ফানের খেলা, আর টেস্ট ক্রিকেট হচ্ছে একটা টোটালি কি বলবো, একটা মর্যাদার খেলা আমার কাছে মনে হয় অলওয়েজ। এই 5 দিনের সিনারিও অনেক কিছু চেঞ্জ হয়। দেখেন আমি ফার্স্টেই বলেছি যে তাৎক্ষণিক ওই সময় মনে হয়েছে যে খেলাটা ড্র যদি হয়, বৃষ্টি যদি হয়, আপনি হোয়াইট বলে এই সিনারিও কখনো আসবে আপনার মাথায় চিন্তা আসতে পারে। আমার তো এসেছে, 1 সেকেন্ড হলেও তো এসেছে। তার মানে কি এই ম্যাচটা কখনো একদিনে ফিনিশ হয় না, কখনো 2 দিনেও ফিনিশ হয় না।
5 দিন ধরেও ইমাজিনেশন চলতে থাকে যে কি হতে পারে, কালকে আর্লি মর্নিংয়ে কি হতে পারে, ইভিনিংয়ে কি হতে পারে। টেস্ট ক্রিকেটের মজাটা এটাই, দেখবেন একটা সার্টেন টাইমে ব্যাটিং করাটা খুব ইজি হয়, আবার একটা সার্টেন টাইমে ব্যাটিং করাটা খুব ডিফিকাল্ট হয়। সো ওই ব্যাটিং করাটা ইজি হয় তখন কিভাবে রান করতেছেন না, কখন ডিফিকাল্টি হচ্ছে, কখন কিভাবে খেলতেছেন, এটা একটা ফান টাইপের, এটা একটা মজা। সো এটা এটা আমি যখন ব্যাটিং করি সেটাও আমি মজা ফিল করি, যখন আমি কিপিং করি তখন আমি বুঝি যে অপোনেন্ট কি করতে চাচ্ছে। সো এটা আমার কাছে একটা ভালো জায়গা লাগে আর কি। আচ্ছা, কিপিংয়ের প্রসঙ্গে একটা জিনিস কৌতূহল আমার, যে নাহিদ রানা বাংলাদেশে তো কখনো 150+ এরকম বোলার আসে নাই। তাসকিন একসময় কাছাকাছি ছিল, মাশরাফি যখন শুরু করেছিল ওইভাবে স্পিডোমিটার ছিল না, আমরা ধরে নিতাম যে 145-46 ছিল। ও তো কনসিস্টেন্টলি 145+ করে, 150 টাচ করে। এটা কিপিং করার, এই বল 150 কিলোমিটার একটা বল এসে গ্লাভস এসে লাগছে, এটা কি মানে ডিফারেন্সটা বোঝা যায়? ডিফারেন্সটাও জাহিদ খান যখন প্রথম শ্রীলঙ্কার সাথে আমরা টেস্ট খেললাম সিলেটে, ওই ম্যাচটাতে আমার আফটার কিপিং করার পর একটু হাতে ব্যথা হয়েছিল। মানে নর্মালি তো কিপিংয়ে টেস্ট ক্রিকেটে অনেক বল ধরা হয়, বাট আপনিও বুঝতেছেন এত জোরে বল কন্টিনিউ কখনো হাতে লাগেনি। তো ওর পরে অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে ওই একটা ম্যাচ ছিল যে ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে বল খুব জোরে আসতেছে এবং জোরে আসতে লাগতে লাগতে একটা সময় একটু ব্যথা ফিল হচ্ছিল আমার হাতে। হতে পারে কিপিং গ্লাভস খারাপ হয়ে গেছিল বল লাগতে লাগতে। তো ওর পরে আর কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, এটা একটা এনজয়ের বিষয় কি, মানে আমি দেখি যে মজা লাগে যে ব্যাটসম্যানটা কেমন একটু ড্যান্স দিতেছে, যে ভাষায় বলে না, একটা যেগুলো আমরা সারা জীবন করেছি। আমরা সারা জীবন করেছি। আর আমি বললাম তো, এখন আমাদের পেস বোলাররা এতটাই ভালো যে আগে আগে এই জিনিসটা ফিল করতাম না। আগে মনে হতো যে ব্যাটসম্যানরা পিটাবে, বল আসবে কিনা, হঠাৎ করে একটা আসবে। বাট এখনকার পেস বোলাররা এতটাই ভালো, আপনি যদি তাসকিনের বোলিং দেখেন, সুইং করে দুই দিক দিয়ে, সাকিব, হাসান যারা বল নড়াতে পারে, শরীফুল, অন্য একটা জিনিস নিয়ে ফিজ, আসে, দেন ইবাদত, খালেদ, যারাই আছে আমাদের সার্কেলে পেস বোলার, রানা, ওদের বলে কিপিং করলে মনে হয় কি এই মনে এজ আসলো, এই মনে এজ আসলো। তো ফোকাসটাও এখন অনেক হাই থাকে। আর যে কারণে দেখবেন রিসেন্ট পাস্টে আমাদের কিপিংয়ে, বিশেষ করে আমার কিপিংয়ে ডিসমিসালও অনেক বেশি পিছনের দিকে। আপনার ক্যাচ আসলে তো, ক্যাচ না আসলে তো ধরা কঠিন। হ্যাঁ, না আসলে ধরবেন কোত্থেকে আপনি। আচ্ছা, আমি লাস্ট করে কুইক কোশ্চেন করে ফেলি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনি আমাকে, আমি আবার পুরনো ইন্টারভিউ বারবার টেনে আনছি, কারণ আমি কালকে রাতে ইন্টারভিউটা আবার পড়লাম এবং আমি চিন্তা করে দেখলাম যে এটা কি আর কেউ পড়েছে কিনা, কারণ আমার নিজেরই পড়তে অনেক সময় লাগলো। 3 পর্বে ছাপা হয়েছিল, অনলাইনে প্রকাশ হয়েছিল, প্রিন্টে ছাপা হয়েছিল 2 ইয়েতে। আপনি আপনার প্রিয় ব্যাটসম্যান বলছিলেন মাইকেল ক্লার্কের ব্যাটিং খুব ভালো লাগতো, সাজানো গোছানো চেহারা, ছবি, সব কিছু। এই মুহূর্তে আপনার ওয়ার্ল্ড ক্রিকেটে আপনার প্রিয় ব্যাটসম্যান কে? প্রিয় ব্যাটসম্যান যার ব্যাটিং মানে টিভিতে দেখছেন যে ব্যাট করছে, আপনি বসে যান যে না দেখতে হবে, এখন যারা খেলছে? এখন তো সূর্যবংশী না, হ্যাঁ 6-4 মারার জন্য দেখতে চাইলে ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় যে আমার রোলটাও তো চেঞ্জ হয়ে গেছে এখন, তাই না? মানে আমি আগে ছিলাম ওপেনার, এখন হয়ে গেছি নাম্বার 4-5 এর না, ব্যাটসম্যান। সবসময় যে আপনার সাথে মিলে আমি ওইভাবেই চিন্তা করি, মানে যারটা দেখলে আপনি কিছু শিখতে পারবো। এখন স্বাভাবিক বিষয়, একটা ওপেনার যে ওয়েতে ক্রিকেট খেলবে একটা মিডল অর্ডার ওয়েতে পারবে না, চাইলেও হয় না, কারণ আপনার সিনিয়রিও চেঞ্জ থাকে, 4টা ফিল্ডার বাইরে থাকে, বল পুরাতন হয়ে যায়। তো আমার কাছে, আমার খেলা দেখে এখন আমার কাছে, মানে অবভিয়াসলি বিরাট কোহলি তো এখন খেলে না, ওয়ানডে খেলে। সো আমার কাছে মনে হয় ও ক্রিকেটটা খেললেও ব্যাটিংয়ে নামলেও খেলাটা দেখি, কারণ ওর যে রানিং বিটুইন দ্য উইকেট বা সিঙ্গেল নেওয়ার যে মানে জিনিসগুলো, ওই জিনিসগুলো অনেক ইন্টেন্সিটি থাকে। হ্যাঁ, ওর থেকেও ভালো ভালো ব্যাটসম্যান হয়তো বা আছে, ওখানকার বলই 6 মারে দিতেছে, এটা ডিফারেন্ট স্টোরি। বাট ও যে ওয়েতে ক্রিকেটটা খেলে সেটা টোটালি আলাদা। তেমনি সূর্যবংশীর খেলা দেখে একটু বিস্ময় লাগছে না, যেটা কিভাবে সম্ভব? টু বি অনেস্ট, আমি এবার আইপিএল এ কোনো ম্যাচই দেখিনি, সো আমি বলতে পারবো না। ও আচ্ছা, এই বছর আমি শুনেছেন রেকর্ড, শুনেছি যে অনেক রেকর্ড করতেছে, অনেক মারতেছে, বাট ক্লিপ দেখেছি কিছু কিছু, বাট আমি আইপিএল একটা ম্যাচও দেখিনি। কেন আইপিএল দেখেন না কেন? না, আমি আইপিএল এ কোনো ম্যাচই দেখিনি। আইপিএল দেখি না এটা না, মানে এই সার্টেন টাইমে আমি নিজে ক্রিকেট ছাড়া অন্য কোনো ক্রিকেট দেখিনি। আচ্ছা, মানে ইচ্ছা করে দেখেন? ইচ্ছা করে দেখিনি। আচ্ছা, এইবার আমরা যেটা আপনার মূল বিষয় সেটা দিয়ে শেষ করব। আপনি একজন ক্রিকেটার, বাংলাদেশ দলের অধিনায়ক, টি20, এগুলো তো বলছি বোধহয় অলরেডি, তাই না? আপনি অনেক ভালো খেলেন, আপনার ব্যাটিং দেখলে মনে হয় যেটা ছবির মতো। আপনি হচ্ছেন মোনালিসা আঁকেন, লিওনার্দো দা ভিঞ্চি। কি হাসতেছেন কেন? এগুলো তো আপনাদের বানানো। এ তো ইয়ান বিশপ বলছে, আমি তো লিখছি। আমি অনেক আগে লিখছিলাম লিটনের ব্যাটিং চোখের আরাম মনের শান্তি, আপনার প্রথম সেঞ্চুরির পরে। আচ্ছা, এইটা কোথায় কোথায় যেন অনুবাদ করে বিশপের কাছে গেছে, বিশপ এটাকে মোনালিসা বানিয়ে দিয়া বিখ্যাত বানিয়ে দিচ্ছে। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আলাপ করবো, যে আপনি অনেক বড় ফুটবল ফ্যান, এটা আমি জানি।
দেখি খেলা। জুন মাসের শুরুতে এসে 11 তারিখে ওয়ার্ল্ড কাপ ফুটবল শুরু হচ্ছে, ক্রিকেট তো কেউ দেখবে না। ওয়ার্ল্ড কাপ ফুটবলের সময় ক্রিকেটের কোনো বেল নেই। ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে আপনি কতটা এক্সাইটেড বা ফলো করেন নিশ্চয়ই ছোটবেলা থেকে, বা এবার দেখবেন কি না, প্রিয় দলকে, এগুলো একটু বলেন। প্রিয় দল তো আর্জেন্টিনা বরাবরের মতন। তাহলে তার কিছু পাওয়ার নেই, চ্যাম্পিয়ন হয়ে গেছে। ব্যাক টু ব্যাক যদি হয়, যেমন ব্যাঙ্গালোর মনে হয় এবার ব্যাক টু ব্যাক হয়েছে, তো ওরকম যদি ব্যাক টু ব্যাক হয়ে যায়। আর্জেন্টিনা আপনার প্রিয় দল? প্রিয় দল, তাহলে প্রিয় প্লেয়ারকে আমি জিজ্ঞেস করতেছিলাম, নিশ্চয়ই এটা অতমেন্ডি। এটা সবারই প্রিয় player। আপনারও অতমেন্ডি। আপনারও মানে প্রিয় প্লেয়ার। আমার প্রিয় মেসি, রোনালদো, নেইমার। আচ্ছা, আমারও প্রিয় তিনজনই। আমি তিনজনের না, এটা আপনার টেকনিক্যাল উত্তর। না না, আমি হচ্ছে তো মেসি। এইবার কিন্তু ওয়ার্ল্ড কাপের মজাটা একটু নষ্ট হয়ে গেছে, কারণ এই যে আর্জেন্টিনা জিতবে কি জিতবে না, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের মজা ছিল এটা। আচ্ছা, আর্জেন্টিনা জিতে যাওয়ার কারণে এবার দেখেন কিন্তু খুব একটা নাই। মানে কারণ আবারও জিতবে এই জন্য। আচ্ছা, আবার স্ট্রং সাপোর্টার। বাংলাদেশ টিমে একসময় ব্রাজিল আর্জেন্টিনার প্রচুর মারামারি হতো। না, আমরাও খেলেছি তো, মারামারি হতো কিনা আমি জানি মানে না। মারামারি বলতে ঘুষাঘুষি না, মানে মানে প্রচুর। আমরাও ফুটবল খেলেছি, ম্যাচ খেলতাম, যে আর্জেন্টিনা এক টিম, ব্রাজিল এক team। আর্জেন্টিনা কে কে এখন এই টিমে, আপনার টিমে? এটা জানতে হবে। আমি যতটুকু জানি শান্ত আর্জেন্টিনা, মুশফিক ভাই আর্জেন্টিনা, আমি আর্জেন্টিনা, আর কে কে আছে এটা দেখতে হবে। ব্রাজিল? ব্রাজিল তো আগে ছিল মিরাজ তামিম। সম্ভবত ব্রাজিল মনে হয়, সম্ভবত, আমি সঠিক জানি না। ব্রাজিল এখন একটু সংখ্যালঘু হয়ে গেছে টিমে, না? ব্রাজিল আগেও সংখ্যালঘুই ছিল। ভাই আপনি ডেঞ্জারাস সাপোর্টার। লিটন, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।